তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে। আজকের এই এপিসোডের প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শরাফত ভাই, ওনার বাড়ি রাজশাহীতেই। বেশ কিছু বছর আগে উনি ওনার বন্ধুর সাথে গল্প করছিলেন, হাঁটাহাঁটি করছিলেন। তখন ওনাদের এই আলাপচারিতার মাঝে একজন ব্যক্তি চলে আসেন। ওই ব্যক্তিকে দেখেই ওনার বন্ধু বলে ওঠেন, কি আমার কেশবতী মামা, কেমন আছো? তো মামাও মৃদু হেসে দেন। এরপর এই শরাফত ভাইয়ের সাথে পরিচিত হন, যেটাকে পরিচয় করে দেয় আমার বন্ধু। এরপরে উনি চলে যান। তো শরাফত ভাই উনি কিন্তু বেশ অবাকই হন, কারণ হচ্ছে ওই মামার মাথায় চুল নাই, একদম মাথাটা টাক হয়ে গেছে। আর উনি যে কোনো সেলুনে গিয়ে মাথা টাক করেছেন বিষয়টা এরকম না, ওনার মাথা একদম পুরোপুরি টাক। কিন্তু উনি একজন ইয়াং মানুষ, ইয়াং বলতে এখন মধ্যবয়স্ক হয়ে গেছেন, তারপরও উনি যথেষ্ট ইয়াং। এই যে কেশবতী মামা বলল, শরাফত ভাইয়ের বন্ধু কেন এটা বলল, এটা তো ওনার মাথায় খেলে না। উনি তখন তার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রে, মামার মাথায় তো চুল নাই, তুই কেশবতী বলে তাকে কটাক্ষ করলি কেন? মামা মনে কষ্ট পেল না? তখন বন্ধু বলে যে, আরে না, উনি মনে কষ্ট পায় নাই, আমরা মাঝে মাঝে তাকে বলি, উনি হেসে উড়িয়ে দেন। আর এটা তো বাইরের কেউ বলে না, আমরাই বলি, এটা তো একটু মজা করতেই পারি ভাগিনা হিসাবে, উনি এটাতে কিছু মনে করেন না। তবে ওনার যে মাথায় চুলটা নাই, এটার পিছনে একটা রহস্য রয়েছে। তখন ওই শরাফত ভাই রহস্যটা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। তখন তার বন্ধু বলতে থাকে যে ঘটনাটা শুরু 2000 সাল বা 2001 সালের দিকে। রাজশাহী শহরেই শাপলা ছাত্রাবাস নামে একটা জায়গা আছে। এই শাপলা ছাত্রাবাসের কাছে একটা জোড়া পুকুর রয়েছে। এই জোড়া পুকুরের কাছে উনি বিভিন্ন সময় যেতেন। তো একদিন হয় কি, খুব বৃষ্টি হচ্ছিল, উনি ওই বৃষ্টির মধ্যে ওই জোড়া পুকুরে গোসল করতে গিয়েছেন। জোড়া পুকুরকে ঘিরে অনেক কথাই প্রচলিত আছে। তো উনি গোসল করেছেন, বেশ কিছু সময় গোসল করে যখন উঠে আসছেন, উঠে ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বাড়িতে আসছেন। বাড়িতে আসার সময় উনি হঠাৎ করে দেখেন যে বৃষ্টির মধ্যে একটা মেয়ে, একটা কিশোরী মেয়ে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। অনেকে বৃষ্টিতে গোসল করে না, ওই রকম আর কি। তো উনি আবার এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন যে, এই তুমি কে, এই বৃষ্টির মধ্যে গোসল করতেছো কেন, ঠান্ডা লেগে যাবে। তো উনি বেশ আগ্রহ এবং বিনয়ের সাথেই কথাগুলো বলছিলেন। ওই মেয়েটি ওনার সাথে কথা বলে, বলে যে আমার বাসা এখানেই, নামও বলে একটা, কিছু একটা বলেছিল নাম। তারপর ওই মেয়েটির সাথে কিছুটা সময় আলাপচারিতা হয়। এরপরে মামা চলে যান, উনি ওনার বাড়িতে চলে যান। তো যাওয়ার পর ওই মেয়েটার কথা ওনার বারবার মনে হতে থাকে। এরপর যখন ওই দিকটাতে গিয়েছেন, দিন হোক, বিকাল হোক, রাত হোক, তখনই ওই মেয়েটার সাথে ওনার দেখা হয়েছে। মেয়েটাকে উনি একাই দেখেছেন সব সময়। তো তার সাথে কথা হয়। একটা পর্যায়ে এই শরাফত ভাই উনি ওই মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েন। ওনার এই দুর্বলতার কথাও ওই মেয়েটিকে উনি জানান। মেয়েটাও সম্মতি দেয়। এরকম ভাবেই মেয়েটার সাথে ওনার কথাবার্তা চলছিল। তখন তো এরকম মোবাইল ফোন সবার হাতে হাতে আসে নাই, 2000 সাল বা 2001 সালের কথা। সবে মাত্র বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ারগুলো বসানো হচ্ছে। একটা পর্যায়ে মামা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটা তো প্রথমে রাজি হতে চায় না, বলে না না, আসলে তোমার সাথে আমার তো আসলে এইভাবে হয় না, তোমাদের সাথে আমাদের মিলবে না। এখন মামা বলেন যে কেন মিলবে না, আমার পরিবার তো সচ্ছল, আমিও তো
সচ্ছল, তোমাকে তো আমি চালাতে পারবো, এটা নিয়ে তো সমস্যা নাই। বলে না, আসলে তুমি বিষয়টা বুঝতে পারতেছো না, আমরা এইভাবে কথা বলতেছি, এভাবেই বলি, এটাই ভালো, এটাই সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মামা তো রাজি না। মামা বলে যে আমি আমার গার্ডিয়ানকে বলে রাজি করিয়েছি যে আমি একটি মেয়েকে পছন্দ করি, তারা তোমার মা বাবার সাথে কথা বলতে চায়, আর তুমি তোমার মা বাবাকে বুঝাও, আমি আগে তাদের সাথে গিয়ে কথা বলবো, এরপর আমি আমার মুরব্বীদেরকে তোমার মুরব্বীদের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা তো রাজি হয় না একটা পর্যায়ে এসে রাজি হয়। তবে একটা কথা, ওই মেয়েটাকে উনি অধিকাংশ সময়ই দেখতেন ওই জোড়া পুকুরের কাছে, ওই শাপলা ছাত্রাবাসের কাছে যে জোড়া পুকুর রয়েছে ওইখানে। তো উনি তো ওই দিকটাতে যেতেন। একদিন হয় কি, ওই মেয়েটা বলে যে ঠিক আছে, আজকে চলো আমি আমার পিতামাতার সাথে তোমার দেখা করাই দেই। তো উনি চিন্তা করছেন যে হয়তোবা কোনো দিকে নিয়ে যাবে, বাড়ি টাড়ি এই পাশেই হয়তোবা মেয়েটার। তো মেয়েটা তার হাত ধরেছে, হাত ধরে জোড়া পুকুরের ভিতর নামা শুরু করেছে। মামা চিন্তা করছেন যে কি ব্যাপার, যাবো হলো মেয়েটার বাড়ি, ও জোড়া পুকুরের মধ্যে নেমে যাচ্ছে কেন? বিষয়টা প্রথমে কিছুটা রসিকতা মনে করছেন, যে মেয়েটা হয়তো একটু রসিকতা করছে, এই পুকুর ঘাটে বসে এখন হয়তো কিছুটা গল্প গুজব করবে, এরপরে উঠে যাবে। তারপর যখন পুকুরের পানিতে নামা শুরু করছে, হাত ধরে টানতে টানতে নামিয়ে নিয়ে যাচ্ছে, তখনও মামা চিন্তা করেছেন যে হয়তোবা পুকুরের পানিতে দুইজন একসাথে গোসল করবেন, এটাও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এরকমটা চিন্তা করছেন। এরপর যখন কোমর পানিতে নিয়ে গেছেন, তখন দেখে মেয়েটা হাত চেপে ধরে তাকে আবার পানির ভেতর টেনে নিয়ে যাচ্ছে। তখন উনি বারবার বলছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ওনার মনের মধ্যে একটু ভয় লাগা শুরু করে, যে না তো, এটা তো আসলে কোনো রোমান্টিসিজমের মতো কিছু মনে হচ্ছে না। এরপর মেয়েটা হ্যাচকা টানে তাকে পানির নিচে নিয়ে যায়। যখনই পানির নিচে নিয়ে গেছে, উনি দেখেন যে আরে এটা কি, এই পুকুরে তো উনি এর আগেও গোসল করছেন, পানির নিচে এরকম তো কখনো দেখেন নাই। এটা একটা ভিন্ন জগৎ, কোনো পানি নাই, কিচ্ছু নাই, সেখানে অনেক কিছু, অনেক ভিন্ন ভিন্ন জিনিস, সেখানে গাছপালা রয়েছে, ঘরবাড়ি রয়েছে। উনি তো অবাক হয়ে যান। তখন ওই মেয়েটা বলে যে এই তোমাকে আমি বলছিলাম না যে আসলে আমাদের সাথে তোমার মিলবে না, আসলে আমি তোমাদের মনুষ্য সমাজের কেউ না, আমি হচ্ছি একটি জিনের মেয়ে, আমি একজন জিন, যাকে তোমরা পরী বলো। আমি তোমার কথা আমার পিতামাতাকে বলেছি, তারা প্রথমে রাজি ছিলেন না, তারপর ওনারা রাজি হয়েছেন, তোমাকে নিয়ে যেতে বলেছেন, এই জন্যই তোমাকে নিয়ে আসছি। তোমরা এমনিতেই পুকুরে গোসল করো, কিন্তু কখনোই আমাদেরকে দেখো না, আর আমরা যদি তোমাদেরকে নিয়ে আসি তবেই এই পুকুরের নিচের এই অদ্ভুত জগৎ তোমরা দেখতে পারবে। তুমি প্রথম দিন যখন এই পুকুরে গোসল করতে নেমেছিলে বৃষ্টির মধ্যে, তখন পানির নিচ থেকেই আমি তোমাকে দেখি, তোমাকে দেখে ভালো লাগে, এরপর আমি মানুষের স্রোতে বৃষ্টির মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকি তোমার সামনে, তুমি কথা বললা, এরপর থেকে তোমার সাথে আমার কথাবার্তা শুরু হয়ে গেল। তারপরও আমি চাইনি যে তোমার সাথে আমার বিয়ে হোক, কারণ এটা আসলে ওভাবে সম্ভব হয় না। তারপরও তুমি জোর করেছো, আমি রাজি হয়েছি, আমার পিতামাতা রাজি হয়েছে, চলো তো আমার পিতামাতার সাথে তোমার পরিচয় করাই দিই। এরপর ওই জিন কন্যার মেয়ের সাথে তো পরিচয় তার হয়েই গিয়েছিল। এরপর তো তার পিতামাতা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন সবার সাথেই পরিচয় হতে থাকে। কিন্তু মামা কিন্তু ভয় পাচ্ছিলেন। উনি চিন্তা করলেন, আরে আমি কি মনে করলাম, আর এই কোথায় এসে পড়লাম। উনি ভয় পাচ্ছিলেন যে উনি আদতে আর উপরে ফেরত যেতে পারবেন কিনা। তো ওইখানে ওই মেয়েটার মা বাবা তাকে খুবই বিনয়ের সাথে সম্মান করে, খাবার দাবার সবকিছু, এভরিথিং, সবকিছুর ব্যবস্থা করেছিল। উনি ওখানে কয়েকটা দিন ছিলেন, ওখানে ঘুরে বেরিয়েছেন, খুব বেশি সমস্যা হয়নি। কয়েকদিন পর ওই মেয়েটি একই রকম ভাবে তাকে আবার পানির উপরে তুলে নিয়ে আসে। তুলে নিয়ে আসার পর ওনার শরীর কিন্তু ভিজে গিয়েছিল। উনি যখন পানিতে নেমেছেন,
নেমে যখন ডুব দিয়ে চলে গেছেন তখন তার শরীর ভিজা না, কিন্তু যখন উনি বের হয়ে আসছেন তখন ওনার শরীর আবার ভিজা। অর্থাৎ পানির ভেতরে যখন উনি ভিজতে ভিজতে নেমে গেছেন, ওই জগতে চলে গেছেন, তখন ওনার শরীরটা কিন্তু পুরোটাই শুকনো, উপরে আসার পর ভিজা। তো যাই হোক, উনি যখন বাসায় গেছেন, বাসার লোক তো অবাক, এই তুই এই কয়েকদিন কোথায় ছিলি, আর এই রুম ভেজা শরীরে তুই কোত্থেকে আসলি। উনি তখন এই বিষয়টা বলতে চায় নাই। ওই মেয়েটা তাকে ওই পুকুরের উপর পর্যন্ত উঠিয়ে দিয়ে সে আবার নিচে চলে যায়। উনি তো বাসায় যেয়ে বলতে চায় না, একটু কোথায় গেছিলাম এটা সেটা বন্ধুদের বাসায়, ভিজে গেলি কিভাবে, বলছে যে পুকুরে পড়ে গেছিলাম আসার সময় পা পিছলে, এরকম কিছু একটা বলেন। তো পরিবারের লোক ওরকম সন্দেহ করে নাই। আর তখন তো এরকম মোবাইল ফোনের এতটা প্রচলন ছিল না যে কাউকে ফোন দিয়ে পাচ্ছে না, বেশি চিন্তিত হয়ে যাবে। আর মামা এরকম বন্ধু বান্ধবদের বাসায় বেড়াতে যেতেন। এরপর মামা উনি সিদ্ধান্ত নেন যে এই মেয়েকে উনি বিয়ে করবেন না, কারণ উনি তো এইরকম জীবন চান না। উনি একজন 8-10টা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চান। উনি তো পরিবারকে এটা বলেন না। এদিকে পরিবার বলে, তুই না একটা মেয়ের কথা বলছিলি, তা কি হইল? উনি চেপে যান যে না, আমি এখন বিয়ে করব না, বা এরকম কিছু একটা বলেন আর কি। এদিকে হয় কি, প্রতি রাত্রে ওই মেয়ে এসে মামার ঘরে ঢোকে আর বলে, কি হলো, তোমার সিদ্ধান্ত কি, তোমার পিতামাতাকে বলছো? তখন মামা বলেন যে না, আমি বিয়ে করবো না, তুমি চলে যাও, তোমার সাথে আমার কিছু হবে না। তখন ওই মেয়েটা রেগে যায়, হবে না মানে বেটা, ফাজলামি করো, আমি তো প্রথমে রাজি হই নাই, তুমি জোর করে বিয়ের কথা বলে আমাকে রাজি করাইছো। এরপর আমি আমার পরিবারকে বললাম, পরিবারও রাজি ছিল না, তারপরও আমি তাদেরকে রাজি করাইলাম, আমাদের জগতে নিয়ে গেলাম, এই জোড়া পুকুরের তলদেশের রহস্য তুমি জেনে গেছো, আর এখন ফাজলামি করো যে বিয়ে করবা না। তোমাকে কতবার করে বুঝাইছি ভিন্ন ভিন্ন ভাবে, তুমি বুঝতে চাও নাই, আর এখন আসে ভং ধরছ, তা তো চলবে না, বিয়ে তোমাকে করতেই হবে। মামা বললে, না তুমি চলে যাও, চলে যাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি এরকম জীবন চাই না, আমি স্বাভাবিক জীবন চাই। কিন্তু ওই পরি সে তো আর ছাড়ে না, সে বলে না, বিয়ে করতেই হবে। এইভাবে চিৎকার চেঁচামেচি হয়। মামার পরিবারের সদস্যরা অন্য ঘর থেকে শোনে যে মামা একা একা কথা বলছে, অন্য কারো কণ্ঠস্বর তারা কিন্তু শোনে না। তো তারা যখন ঘরে চলে যায়, মানে ওই ঘরে, মানে মামার ঘরে আসে, তখন ওই পরিটাও অদৃশ্য হয়ে যায়। মামা আর কাউকে দেখে না। প্রতিটা রাতে মামাকে বিরক্ত করত, সারাটা রাত উনি ঘুমাতে পারতেন না। আর এই সমস্যাটা পরিবারের অন্য সদস্যরা টের পেত না। এভাবে তো মামার জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে বিরক্ত করতে করতে। মামা একটা পর্যায়ে পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। পরিবারের সদস্যরা বুঝতে পারে যে সমস্যাটা কতটা গভীরে চলে গেছে। তারা হুজুর দেখান, কয়েকদিন ভালো থাকে, আবার শুরু হয়ে যায়। যেই তদবিরই দেয়া হোক না কেন, এই বন্ধনীটা কেটে যায় অল্প কয়েকদিনের মধ্যে, আবার শুরু হয়ে যায় একই সমস্যা, স্বপ্নের মধ্যে, বাস্তবে, এভাবে চলতেই থাকে। ওনার একরকম ঘর থেকে বের হওয়াই বন্ধ হয়ে গেছে, দিনের বেলাতেও উনি এই সমস্যা ফেস করতে থাকেন। এরপর মামা নিজেই উদ্যোগ নিয়ে উনি ভালো হুজুর খুঁজতে থাকেন, যে না, এরকম হুজুরের কাজ হচ্ছে না, আমি নিজেই দেখি ভালো হুজুর খুঁজি। কারণ উনি তো আসলে সুস্থ হতে চাচ্ছিলেন, এর থেকে মুক্তি চাচ্ছিলেন। তো ভালো একজন হুজুরের শরণাপন্ন উনি হন। হুজুর বেশ কিছু রুকিয়া করেন, তদবির দিয়ে দেন, অনেকগুলো আমল দিয়ে দেন, এগুলো কন্টিনিউ করতে হবে, ব্রেক করা যাবে না। আর মামাকে বলেন যে দ্রুত বিয়ে করতে, তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পরি রিলেটেড সমস্যায় বিয়ের পর সমাধান হয়। তো পরিবারের সদস্যরা যখন এটা জেনেছে যে হুজুরের পরামর্শ দিয়েছেন, পরিবারের সদস্যরাও খুবই তাড়াতাড়ি ভালো একটা মেয়ে দেখে ওনাকে বিয়ে করিয়ে দেন। সবাই ভেবেছিলেন যে এরপর মনে হয় সমস্যার সমাধান হবে, যেহেতু মামা ওই আমলগুলো করে যাচ্ছিলেন, সবকিছু কন্টিনিউ করছিলেন উনি। বিয়ের পর বাসর ঘরেই শুরু হয় সমস্যা। এই যে নতুন যে বউ আসছে, মানে যাকে উনি বিয়ে করে নিয়ে আসছেন, নতুন স্ত্রী ওনার,
এক বিছানায় তাকে ঘুমাতেই দেয় না। মামার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, কিন্তু ওই যে নতুন যিনি মানে মামি, মামার পাশে ঘুমানোর সাথে সাথে মামির শরীরে একটা লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। তাকে রাতেবেলা ঘুমাতে দেয় না, স্বপ্নের মধ্যে ভয় দেখায়, বিভিন্নভাবে ভয় দেখায়, মানে তার জীবনটা অতিষ্ঠ করে ফেলেছে। ওনারা কথা যে বলবেন, একসাথে ঘুমানো তো দূরের কথা, ওনারা যে মুখোমুখি কথা বলবেন, দু চারটা কথা বলবেন, এই রকম সিচুয়েশনও রাখে নাই। মানে এই দুইজন এক জায়গায় একটু দাঁড়াবে কথা বলার জন্য, এইটাও হইতে দিত না। কারণ ওই মেয়েটার উপরে, মানে ওই মামির উপরে সে প্রভাব বিস্তার করতে পারতো খুব সহজেই, যার কারণে মামির জীবনটা একরকম নরক বানিয়ে ফেলেছে। মামি ত্যক্ত বিরক্ত হয়ে একটা পর্যায়ে উনি ওনার বাপের বাড়িতে চলে যান। তো এরপর যেটা হয়, মামার মাথার চুল পড়ে যেতে থাকে, মামার শরীরটা খারাপ হতে থাকে। মামা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, কিন্তু ওনার শরীরটা খারাপ হতে থাকে, চেহারাটা ভেঙে যেতে থাকে। চুল পড়তে পড়তে একটা পর্যায়ে ওনার মাথায় কোনো চুলই নেই। এখনো পর্যন্ত এই সমস্যা চলমান রয়েছে। ওই মামি কিন্তু আর মামার কাছে ফেরত আসে নাই। মামা এখনো এরকমই আছে। এই যে প্রায় 24-25 বছর ধরে মামার সাথে এই ঘটনাটা এখনো চলমান রয়েছে। এখন কিছুটা কমেছে, বাট চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপনারা শুনলেন, বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ব্যাপার। এই শাপলা ছাত্রাবাসের পাশে যে জোড়া পুকুর রয়েছে, আমার ধারণা যে এই পুকুরটা বা ওই এলাকায় আমি গিয়েছি 2007 সালের শেষ দিকে অথবা 8 সালের শুরুর দিকে আমি ওখানে গিয়েছি। কেননা আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন ওই ভর্তি হওয়ার পর আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখার একটা আগ্রহ মনের মধ্যে ছিল। নতুন জায়গায় আসছি, নতুন করে ইউনিভার্সিটিতে আসলে পদার্পণ ঘটেছে। আগে তো কলেজে লেখাপড়া করেছি, জায়গাটা ছোট ছিল, এখন বিস্তীর্ণ জায়গার মধ্যে চলে আসছি, বিস্তীর্ণ একটা ক্যাম্পাস, আশেপাশে ঘুরে দেখার একটা বাসনা, ওভাবে ঘুরেছি। তবে আমার মনে পড়ে যে ওই জায়গার কাছে আমি গিয়েছি, শাপলা ছাত্রাবাস নামটা আমার কাছে পরিচিত লাগছে। আমি যখন অডিও ফাইলটা শুনলাম, যিনি পাঠিয়েছেন অডিও কারে পাঠিয়েছিলেন, আমার কাছে মনে হচ্ছে যে জায়গাটা আমার পরিচিত। তবে এতটুকু আমার মনে পড়ে যে জায়গাটা মোটামুটি নির্জন, খুব নির্জন না, মোটামুটি নির্জন। এতটুকু আমার যতটুকু মানে স্মরণে আছে, সেই 2008 সালের শুরু বা 7 সালের শেষ দিককার কথা আর কি। তো এখন সেখানকার কি অবস্থা, কেউ ছবি তুলে আমাদেরকে পাঠাতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনার হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। 2012 সাল থেকে আমার বড় ভাই এফএম শোনে, আমিও আমার ভাইয়ের সাথে শুনতাম। আর এখন 2022 থেকে আমার মনে হয় ভূত.কমের সাউন্ড না শুনলে আমার ঘুম আসে না। আমার নাম মোহাম্মদ ইমন হাসান অনিক, লিখছি সাভার গ্যান্ডা থেকে। ঘটনাটি অদ্ভুত কিন্তু 100% সত্যি। ঘটনাটি ঘটে আমার আব্বু এবং আম্মুর সাথে। আব্বু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আব্বুর ভাষায় বলার চেষ্টা করব। ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটেছে 2019 সালের আগস্ট মাসের শেষ সময়। একদিন সবাই মিলে টিভি দেখছিলাম, হঠাৎ আব্বুর ফোনে কল আসলো। ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলছে, সুমি মারা গেছে। সুমি হচ্ছে আমার ফুফাতো বোন। সুমি এনাম মেডিকেলে, তাড়াতাড়ি আসো তোমরা সবাই।
কল কেটে দিয়ে আব্বু আমাদেরকে বলল সুমি গলায় ফাঁস দিয়ে মরে গেছে। আমাদের সবাইকে যেতে বলল হাসপাতালে, কিন্তু আব্বু যাবে না, কারণ আব্বুর সাথে সুমি আপুর অনেক আগে একবার ঝগড়া হয়েছিল। সুমি আপু আব্বুর সাথে একটু খারাপ আচরণ করেছিল, তাই আব্বুর রাগ হয়েছে। এই জন্য আমাদেরকে হাসপাতালে যেতে বলে আব্বু, কিন্তু সে যায় না। এরপর আমরা এনাম মেডিকেলে যেয়ে লাশ দেখি। হাসপাতাল থেকে সাভার থানায় লাশ নিয়ে যায়। পরে আমাদের অনেক রিকোয়েস্টের পর পুলিশ লাশ আমাদেরকে দেয়। তখন রাত 2টা বাজে। এরপর লাশ এনে গোসল করিয়ে রাখা হয়। সকাল 10টায় লাশের জানাজা হবে। পরদিন সকালে আমার আব্বু জানাজায় শরিক হয়। জানাজা শেষ করে লাশ দাফন করে যে যার বাসায় চলে যায়। ঘটনা এখান থেকেই শুরু। ঘটনার আগে আমাদের বাসার একটু বিবরণ দিই। বাসাটি হচ্ছে 2 তলা, নিচে 2 পাশে আর ওপরে এক পাশে রুম। রুমের সামনে ছাদের মতো একটি জায়গা, আর ওয়াশরুম হচ্ছে সিঁড়ির সাথে। যেদিন লাশ দাফন করা হয় সেদিন রাতে আনুমানিক রাত 12টার মতো বাজে। আব্বু ওয়াশরুমে যায়। ওয়াশরুমে বসে আব্বু ফিল করছে কেউ একজন পাশের বাসার ওয়াল বেয়ে বেয়ে আমাদের ছাদে উঠছে। আব্বু চোর ভেবে চুপ করে বসে আছে ধরার জন্য, কিন্তু পরে দেখে যে টিনের মধ্যে হাঁটাহাঁটি করছে। এরপর আব্বু ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে আব্বু আম্মুকে ঘুম থেকে উঠিয়ে বলে, বাড়িতে চোর এসেছে, ওঠো। আম্মু আব্বুর সাথে ফোনের লাইট জ্বালিয়ে সিঁড়ির সামনে যেতে থাকে। তখনই দেখলো একটি কালো অবয়ব খালি পায়ে জোরে জোরে পায়ের শব্দ করে নিচে নেমে যাচ্ছে। আম্মু আব্বু দুজনেই কে কে বলে নিচে নেমে দেখে বাড়ির মেইন গেট লাগানো। তখনই আব্বু আম্মুর ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যায়। এখন আব্বু আম্মুকে বলছে, চোর হলে তো গেট খুলে বের হবে, কিন্তু গেট তো লাগানো। তখন আব্বু আম্মু দুজনেই ভয় পায়। ভয়ে তারা দুইজন তাড়াতাড়ি করে দৌড়ে উপরে উঠে এসে রুমে ঢুকে রুমের গেট লাগিয়ে দেয়। এরপর দেখে যে টিনের ওপর কি যেন হাঁটাহাঁটি করছে। প্রায় 10 থেকে 15 মিনিট এরকম শব্দ করে। আব্বু আম্মুর মনে হচ্ছে এই বুঝি টিন ভেঙে নিচে পড়ে যাবে, এত শব্দ। পরে আব্বু হঠাৎ মনে করে এটা সুমি এসেছে। আব্বু বলল, যা যা মা, তোর উপর আমার কোনো রাগ নেই, আমি তোকে মাফ করে দিয়েছি। আমি দোয়া করি তুই ভালো থাক, তোর উপর আমার কোনো দাবি নেই, তুই চলে যা মা। এই বলার সাথে সাথে তীরের শব্দ বন্ধ হয়ে যায়। এরপর পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। তারপর আর কিছুই হয় না। তার পরের শুক্রবার আব্বু সুমি আপুর নামে দোয়া চেয়ে মসজিদে মিলাদ পড়িয়ে দেয়। এই ছিল ঘটনা। জানি না এটা কোনো ভৌতিক ঘটনা কিনা, কিন্তু 100% সত্যি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে ঘটনাটি কততম এপিসোডে যাবে জানাবেন। এই ঘটনাটি শেয়ার হলে আমার জীবনে ঘটে যাওয়া কালো জাদুর একটি ঘটনা শেয়ার করব। আমি চাই ঘটনাটি সাবিত আলম ভাই লিখে পাঠাক। আমি অনেকবার সাবিত ভাইকে নক করেছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। আশা করি সাবিত ভাই রিপ্লাই দিবেন। এটা বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি আবারও তার ঠিকানা জানিয়েছেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু খুবই স্পর্শ করে যায় এরকম একটা ঘটনা। আশা করছি যারা শুনলেন তাদেরও ঠিক একইভাবে ঘটনাটি স্পর্শ করেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি শেয়ার করব আমাদের শনির রাতের 20তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসাবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার নাম রানা আহমেদ। ওনার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। ঘটনাটি উনি ওনার নানির মুখ থেকে শুনেছিলেন। ওনার যেই বাড়ি, ওনার বাড়ি থেকে নানির যেই বাড়ি, এটার দূরত্ব মাত্র 5 মিনিটের পায়ে হাঁটা পথ। সবসময় কিন্তু নানি বাড়ির লোকজন এখানে আসছে, ওনারা নানি বাড়িতে যাচ্ছেন, প্রতিবেশী বলতে হবে। তো নানি তো সবসময় আসেন। কোনো এক বিকালে আসছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সন্ধ্যার পরও বৃষ্টি চলছে। তো নানি আছেন, অনেকক্ষণ ধরে গল্প গুজব হচ্ছে। তো একটা পর্যায়ে নানির কাছে ভূতের গল্প শুনতে চান রানা ভাই। তখন নানি একটা ঘটনা শোনান, যেটা 1980 সালের দিকে ঘটেছিল ওনার সাথে। তখন এই রানা ভাইয়ের মায়ের বয়স 13 কি 14 বছর। ওই সময়ে যেটা হয়, নানির
একটি সন্তান হয়, যেটা হচ্ছে এই রানা ভাইয়ের ছোট মামা। উনি 7 মাস যখন হয় আর কি, গর্ভে ওনার বয়স হয় ওই ছোট মামার, তখন উনি ভূমিষ্ঠ হন, যার কারণে উনি ছিলেন ইমম্যাচিউর বেবি আর কি, অপরিপক্ক। ওনার নাকি চোখই ফোটে নাই তখন। ওনাকে নিয়ে বেশ পেরেশানিতে ছিলেন, খুব যত্নে ওনাকে রাখতে হচ্ছিল। তো এরকম একটা সময় চলছিল। আর নানা উনি ওই সময় নৌকা চালাতেন, তবে নৌকা বলতে যে খেয়া পারাপারের নৌকা না, ওনার নৌকাটা বেশ বড় ছিল। নৌকায় মালামাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেন, দূরে দূরে যেতেন। আবার কোনো প্রোগ্রাম হলে ওনার নৌকা নিয়ে অনেকে যেতেন আর কি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এইভাবে ওনার নৌকা ভাড়া নিত অনেকেই, উনি চালাতেন সেটা। তো একবার হয় কি, উনি দিনের বেলা বের হয়েছেন নৌকা নিয়ে, একটা জায়গায় যাবেন, একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তখন এই নানি উনি বলছেন যে বাসায় তো কিছু কাজ আছে, তুমি একটা কাজ করো, ধইঞ্চা নিয়ে আসো। এই যে বিভিন্ন ক্ষেতের মধ্যে আলাদাভাবে ধইঞ্চা গাছ লাগানো হয়, এই ধইঞ্চা গাছ দিয়ে কিন্তু কিছু কিছু কাজ হয়। এটা নাকি ক্ষেতের মধ্যে লাগানোর একটা উপকারিতাও রয়েছে, আর এটার কিছু কাজ রয়েছে। এরকম ভারী কোনো কাজ হয় কি না আমি জানি না। তো এরকম কিছু গাছ উনি নিয়ে আসতে বলেছিলেন। তো নানা বলছেন যে ঠিক আছে আমি নিয়ে আসবো, এই বলে উনি চলে গেছেন। চলে যাওয়ার পর নানা তো যেই সময় আসার কথা, মানে ওখানে গেছেন, মানে যেখানে যাওয়ার কথা ছিল নৌকা নিয়ে, যাওয়ার পর কোনো কারণে দেরি হয়ে যায়। এদিকে ওনার ফিরতে দেরি হচ্ছে। নানি তো ওনার সন্তানাদি নিয়ে, আর ওই যে 7 মাসে ভূমিষ্ঠ হয়েছেন যে ছোট মামা, তাকে নিয়ে আছেন ঘরের মধ্যে। তো রাত তখন যে কয়টা এটা ঠিক নানি বলতে পারেন না, তখন তো আসলে উনি ওইভাবে ঘড়ি দেখতে পারতেন না, বা ঘরে ঘড়ি ওরকম ছিলও না। একটা অনুমান করতেন কয়টা বাজে, তা আনুমানিক রাত 11টা-12টা বেজে গেছে। তো 1980 সালে একদম গ্রামের মধ্যে রাত 11টা-12টা বা এরকম একটা সময়, মানে তো অনেক রাত, চারদিকে শুনশান নীরবতা। ফজর আজানের পরপরই সবাই ওঠা শুরু করে, আবার সন্ধ্যার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। তো নানি তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হলো বাড়ির উঠোনে কেউ আসছে, এসে বলছে যে এই নাও তোমার ধনচার আটি নিয়ে আসছি। এই বলে ধপাস করে কি যেন উঠানোর উপর ফেললো। তার মানে ওই যে বিশাল বড় একটা আটি যদি বাঁধে এই ধনচা গাছ দিয়ে, উঠানোর উপর ফেললে যে ধপাস করে শব্দ হবে, তো এরকম শব্দ। নানিকে বলছে আসো আসো, বাইরে আসো, দেখে যাও দেখে যাও, কতগুলা গাছ নিয়ে আসছি। নানি চিন্তা করছেন যে ঠিক আছে আসবো, তো এইটা এমন কি গাছ যেটা দেখার জন্য আমাকে এখন ঘর থেকে বাইরে বের হয়ে দেখতে হবে? এরকম তো এ কখনো করে না। মানে ওনার হাজবেন্ডের কিন্তু স্বভাব না, যদি কোনো কিছু আনতেই হয়, বিশেষ করে রান্নার জিনিসগুলো, সেক্ষেত্রে শুধু নানিকে ডাকতেন। এছাড়া অন্যান্য জিনিস যদি উনি কিছু আনতেন, উনি যেটা যেখানে রাখার দরকার, মানে নানা এই বিষয়টা বুঝতেন যে রাতের বেলা বিরক্ত করব না, একদম সদ্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নিয়ে ঘুমায় আছে, তাকে বিরক্ত করব না। এটা কিন্তু নানার খুব ভালো বুঝ ছিল। খুব প্রয়োজন না হলে রাতের বেলা ডাকতেন না নানিকে, দরজাটা খুলে দেওয়ার জন্য ডাকতেন শুধু। বলতেছে যে এসে দেখে যাও, ধনচার আটি দেখে যাও। তো নানি চিন্তা করছে কি ব্যাপার, সে তো কখনো এরকম করে না, এভাবে ডাকে না, ঘটনা কি? একটা পর্যায়ে বাইরে থেকে নানা বলতেছে আসো বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাটাকে নিয়ে বাইরে আসো। তখন নানির সন্দেহ হয় কি ব্যাপার, একে তো এই উদ্ভট একটা গাছ, যেই গাছ অনেকে ধরেও না সয়ও না, সেই গাছ আনতে বলছে একটা বিশেষ কাজে, সেটা নিয়ে আসে, এটা তো দেখার তেমন কিছু নাই। তারপর এত রাতের বেলা উনি আমার এই 7 মাসে ভূমিষ্ঠ বাচ্চাকে নিয়ে বাইরে আসতে বলতেছে কেন? তখন নানির মনে সন্দেহ লাগে। নানি বলতে থাকেন যারে ওটা দেখার কি আছে, ওটা ওইখানে রাখো, রেখে হাত মুখ ধুয়ে ঘরে আসো। কিন্তু বাইরে থেকে বলছে না বাইরে আসো দেখে যাও।
আর বাচ্চাটাকে নিয়ে আসো, এরকম বলতেছে। নানির সন্দেহ তো ঘনীভূত হয়। নানি বলেন, না আমি যাব না। তো বাইরে থেকে এরকম ডাকতে ডাকতে একটা পর্যায়ে নাকি মনে হলো যে ধপাস ধপাস শব্দ করে ভারী পায়ে হাঁটতে হাঁটতে ওই জিনিসটা চলে গেল। তো নানা সকালবেলা আসছেন, ভোরবেলা, একদম ভোরবেলা আসার পর ডাকাডাকি করতেছেন। নানি তখন দরজা খুলছেন। দরজা খোলার পর নানি তখন নানাকে দেখে বলতেছেন যে রাতে তো এই ঘটনা ঘটছে, আমি তো বুঝতে পারছিলাম, আমি তো দরজা খুলি নাই। নানা তো শুনে অবাক যে কি বলো, তুমি বলছিলা ওইটা আনার জন্য, কিন্তু আমি তো পাই নাই, আমি তো একটা ব্যস্ততার মধ্যে ছিলাম, রাত হয়ে গেছে, এই গাছ এখন কোথায় পাবো, ওটা তো ক্ষেতের পাশে পড়ে থাকে, ওগুলো তো আবার এক জায়গায় করে আটি বেঁধে তারপর নিয়ে আসতে হয়। তো আমি তো আসলে এমন সময় গেছি আর ফিরছি, সেই সুযোগটা আমি পাই নাই, আমি তো ওটা আনি নাই। আর ভালো করছো তুমি বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হও নাই, যদি হইতা তাহলে বড় ধরনের একটা সমস্যা ছিল। প্রিয় লিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন, এই যে ইম্যাচিউরড একটা বেবি 7 মাসে ভূমিষ্ঠ হয়েছে, যার চোখ ফোটেনি, এই বাচ্চাটাকে নেয়ার জন্য রাতের বেলা একটা পায়তারা করেছে, একটা ফোন দিয়ে এটেছে। নানি যদি শুধু দরজা একবার খুলতেন তাহলে যে কি হতো, তাহলে তো বুঝতেই পারছেন। ধারণা করা হচ্ছে যে এটা কি টাহুরা জিন ছিল যে বাচ্চা চুরি করে, হতে পারে। কারণ হচ্ছে আমরা ইতোপূর্বে ঘটনায় দেখেছি যে টাহুরা জিন দুইটা থাকে, একটা পুরুষ একটা মহিলা। একজন এমন একটা মায়াজাল সৃষ্টি করে, সেই মায়াজাল একজন আবদ্ধ হয়ে যায়, আর একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, অথবা একটা বাচ্চাকে চুরি করে নিয়ে যায়, আর একটা ওই বাচ্চা সেজে ওইখানে থাকে, একটা সময় এসে ওই বাচ্চাটাও ভ্যানিশ হয়ে যায়। এটা কিন্তু টাহুরা জিনের একটা বাচ্চা চুরির পদ্ধতি। এভাবে কিন্তু ওরা বাচ্চাকে মেরে ফেলে, খেয়ে ফেলে। হতে পারে এই টাহুরা জিনগুলোই এসেছিল নানির কাছ থেকে এই রানা আহমেদ ভাইয়ের ছোট মামাকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল, নানি বুঝতে পেরেছিলেন, উনি আর বাইরে বের হন নাই। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। আর এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে চলা খুব কঠিন ব্যাপার। আল্লাহর অশেষ রহমত না থাকলে এই ধরনের সিচুয়েশনে আসলে মাথা ঠান্ডা রাখা খুব কঠিন। দরজা খুলে ফেললেই তো বিপদ। যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, ছোট মামাও ভালো আছেন, সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি। এই কারণে প্রকাশ করেননি কারণ ওনার গ্রামে অনেক মানুষ আফনান দহর ওয়ার্ল্ড শোনে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2010 কি 11 এরকম হবে। উনি তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। প্রতি মাসে একবার বাড়িতে আসতেন, বৃহস্পতিবার সকালবেলা আসতেন, আবার শনিবার সকালে গিয়ে মাদ্রাসায় উপস্থিত হতেন। তো এমনই এক ছুটিতে উনি বাড়িতে আসেন। উনি যখন আসেন তখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। ধানের যে মাঠ, পুরো মাঠ একদম ফাঁকা। তো ওখানে ওনার বয়সী ছেলেরা ক্রিকেট খেলার পিচ তৈরি করে ক্রিকেট খেলে। মাঠের যেখানে এবড়ো থেবড়ো আছে কোদাল দিয়ে সেই জায়গাটা সমান করেছেন তারা। তো এভাবে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন ওখানকার ছেলেপেলেরা। তো ওই গ্রামে একজন মুরব্বী রয়েছে, উনি কোনো খেলা পছন্দ করেন না। বাচ্চারা যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে বা অন্য কোনো খেলার কোনো কোর্ট কাটে, তার কাজ হচ্ছে কোদাল দিয়ে সেই কোর্টটা নষ্ট করে দেয়া। ওনার কাছে যদি বল যায়, সেই বলটা কাঁচি দিয়ে, কোদাল দিয়ে বা কুড়াল দিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে ফেলা। ক্রিকেট খেলার কোনো বল যদি তার হাতে পড়ে,
সেটাকে কেটে 2 ভাগ করে ফেলা। অর্থাৎ ওনার কাছে যদি কোনো বল যায় ওটার আর নিস্তার নাই। আর খেলার কোনো কোর্ট যদি উনি দেখেন ওটাও নষ্ট করে ফেলবেন। কেন জানি এই খেলার প্রতি তার একদম বিতৃষ্ণা। ছেলে পেলে কেন খেলবে, খেলছে ছেলে পেলেরা, মনে হচ্ছে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেরা তাকে পছন্দ করতো না মোটেও, এটা উনি বুঝতে পারতেন। তারপরও ওনার এই যে খেলা দেখলে অ্যালার্জি, খেলা নষ্ট করতে হবে, খেলাটা পণ্ড করতে হবে, ছেলে পেলেদেরকে ধাওয়া করতেন, ছেলে পেলেও দৌড়াতো। কি করা, মুরব্বী মানুষ, তাকে তো কিছু বলা যায় না, এলাকার সম্মানী ব্যক্তি। তো এটা ওনার বদ স্বভাব ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি সহ ওনার আরো 2 বন্ধু, ওনারাও যখন খেলছিলেন তখন ওই মুরব্বী আসেন, এসে ওই বলটাকে, ক্রিকেট খেলার বলটাকে ধরে ফেলেন আর বলটাকে নষ্ট করে ফেলেন। এতে করে এই আশরাফুল ইসলাম ভাই প্রচন্ড ক্ষিপ্ত হন, কারণ উনি এই ধরনের কাজ করে যাচ্ছে, আসলে কেউই তাকে কিছু বলছে না, এলাকার লোকজনও তাকে কিছু বলে না, যার কারণে উনি আশকারা পেতে পেতে এই বয়সে এসে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এটা তো আর চলতে দেয়া যায় না, সবাই তো সেটা মেনে নেবে না। আশরাফুল ইসলাম ভাই তার 2 বন্ধুর সাথে পরামর্শ করলেন কিভাবে এই মুরব্বীকে একটা শাস্তি দেয়া যায়। আর মুরব্বী মানুষ, তাকে তো গুরুতর কোনো আঘাত করা যাবে না যাতে করে উনি আহত হয়ে যান, তাতে করে এলাকায় আবার বিচার সালিশ বসবে, অনেক সমস্যা হবে। আবার উনি মাদ্রাসায় পড়েন, তখন সবাই এটা নিয়ে আরো অনেক কথা বলবে। কি করা যায়? ওনারা 3 জন মিলে পরামর্শ করলেন যে এই মুরব্বীকে ভয় দেখাবেন। ওই মুরব্বী বেশ একটা ভালো অভ্যাস করেছিলেন বলতে, উনি প্রতিদিন বিকালের দিকে ওই বাজারের দিকে যেতেন, মাগরিবের আজানের সময় বা মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় উনি আবার একটা পথ ধরে ফিরতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক রুটিন ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি চিন্তা করেছেন যে ওনার এক চাচা আছে, তো সেই চাচার একটা বড় জুব্বা আছে, এই জুব্বাটা উনি নেবেন। তো জুব্বাটা উনি ম্যানেজ করেছেন। এরপর করেছেন কি, ওই এলাকায় অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, আর ওই তেঁতুল গাছের পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা কিন্তু 4 কোনা পুকুর না, এই পুকুরটা একদম গোলাকার, মানে বৃত্তাকার একটা পুকুর। আর ওইটার পাশেই হচ্ছে ওই খেলার মাঠ। খেলার মাঠ না, মানে ধানি জমি, ওটাকে সমান করে বছরের কখনো কখনো খেলার মাঠের মতো তৈরি করা হয়। ওনারা এটা তৈরি করেন, আবার ফসলের সময় তো ফসল বুনে ফেলা হয়। তো এভাবে আর কি ওই মাঠটা ছিল। ওই যে তেঁতুল গাছ রয়েছে পুকুরের পাশে, তো ওইটার পাশ দিয়ে তো ওই মুরব্বী হেঁটে আসবেন। তো আশরাফুল ইসলাম ভাই কি করেছেন, ওই তেঁতুল গাছের উপরে উঠেছেন, উঠে ওত পেতে আছেন। আর ওনার যে 2 বন্ধু, তারা রাস্তার শুরুতে একজন ছিল আর মিডিলে একজন ছিল, শেষ দিকে হচ্ছে এই তেঁতুল গাছ, যার একটা ডালের উপরে আশরাফুল ইসলাম ভাই বসে আছেন। ওই সময় ওনারা বাটনওয়ালা নোকিয়া ফোন ইউজ করতেন। যখন ওই রাস্তার শুরুতে এসেছেন, তখন শুরুতে থাকা ওই বন্ধু রাস্তার মিডিলে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে। তো মিডিলে থাকা বন্ধু সে আবার আশরাফুল ইসলাম ভাইকে জানিয়ে দেয় যে সে কোন পর্যন্ত এসেছে। এইভাবে কমিউনিকেশন চলছে। যখন কাছাকাছি চলে এসেছে, তখন এই আশরাফুল ইসলাম ভাই একটা কাজ করে বসেন। সেটা হচ্ছে, উনি একদম টার্গেট করে এই মুরব্বীর গায়ের উপরে জল বিয়োগ করা শুরু করেছেন। আশরাফুল ইসলাম ভাই কিন্তু ছোটবেলায় বেশ কৃষ্ণ বর্ণের ছিলেন, এখন নাকি মোটামুটি গায়ের রং একটু ফর্সা হয়েছে। অন্ধকারে কিন্তু ওনাকে খুব একটা দেখা যেত না। আর তখন তো সন্ধ্যা নেমে এসেছে। ওই মুরব্বী যখন ওই তেঁতুল গাছের উপরের দিকে তাকিয়েছেন, উনি এমন ভয় পেয়েছেন, ওরে বাবারে মারে কি দেখলাম রে, এই বলে দিয়েছেন এক দৌড় উনি বাড়িতে চলে গেছেন।
তো বাড়িতে যাওয়ার পর সে তো অসুস্থ হয়ে পড়ছে এই ভয়ে যে হায় হায় কি দেখলাম। পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলেন তিনি যে এই কাজটা কে করেছে, আশরাফুল ইসলাম ভাই করেছে। কিন্তু আসলেই কি উনি আশরাফুল ইসলাম ভাইয়ের ওই জুব্বা পরা ওই অবস্থায়, মানে আলখেল্লা পরা অবস্থায় দেখে ভয়ঙ্কর কিছু মনে করেছিলেন, না অন্য কিছু দেখেছিলেন? আসেন এবার আমরা সেই রহস্যের সমাধানের দিকে যাব। তো এরপরে আশরাফুল ইসলাম ভাই উনি মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর ওনাদের যেই মাদ্রাসাটা ছিল, বিল্ডিং করা মাদ্রাসা ছিল, উনি মাঝে মাঝে কি করতেন, ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন ওই সময়টা, মানে এই ঘটনা যখন হয় তখন ছিল শীতকাল। এখন শীতকালে ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন তখন তো প্রচন্ড শীত, এই জন্য লেপ নিয়ে যেতেন, লেপ নিয়ে মাথার উপর টেনে দিয়ে তখন কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন হয়েছে কি, উনি কোরআন তেলাওয়াত করছেন, মানে এই ঘটনার পরে মসজিদে গিয়েছেন কোরআন তেলাওয়াত, মাদ্রাসার ছাদে গিয়েছেন কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো সামনে দিয়ে কি যেন সরে গেল। তো ওনাদের এই ছাদটা কিন্তু প্রায় 50 ফুট লম্বা। এইটার এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে, যদি এক মাথা থেকে আর এক মাথা আড়াআড়ি না সোজা যেতে হয়, তাহলে কিন্তু একটু সময় তো লাগবেই, 50 ফুট লম্বা যেহেতু। ওনার কাছে মনে হলো 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। উনি চিন্তা করলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের দিকে তাকিয়েছিলেন, হয়তোবা কোনো কারণে চোখে কিছুটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো ওই রাত্রে উনি আর তেমন কিছু দেখেন নাই। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে গেছেন তখনও মনে হলো এরকমই ছায়া কিছু একটা এ পাশ থেকে ও পাশ চলে গেল। এবারও চিন্তা করলেন এটা হয়তোবা দৃষ্টিভ্রম হবে। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে বসেছেন, শীতের রাত তো, ওই সময় স্টুডেন্টরা আসলে ওইভাবে আসে না। গরমকালে অবশ্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে অনেকেই বসে, যাদের পড়া হয়নি সকালে পড়া দিতে হবে, তো এরকম ক্ষেত্রগুলোতে কোরআন তেলাওয়াত করতে বসে অনেকেই। তো তৃতীয় রাত্রে উনি যখন বসেছেন কোরআন তেলাওয়াত করতে, তখন উনি তেলাওয়াত করছেন। তো উনি যেই আয়াতটা তেলাওয়াত করেন ঠিক সেম আয়াতটা, মানে উনি ওই তেলাওয়াতটা করার পর ওই সেম আয়াতটা আবার পেছন থেকে আরেকজন পড়ছে। ধরুন যে উনি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে আবার বলে উঠছে সেম আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আর রহমানির রহিম, পেছন থেকে আবার বলছে আর রহমানির রহিম। কিন্তু ওই কণ্ঠটা ছিল একটি নারী কণ্ঠ, সুরেলা নারী কণ্ঠ। তো উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান বোরখা পরা একটা নারী, তার মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন, তবে এতটা ভয় পান নাই যে চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাবেন বা নিচে দৌড়ে যাবেন। সাহসী ছিলেন, তবে কিছুটা তো ভয় পাবেনই, কারণ হঠাৎ করে মাদ্রাসার ছাদের উপরে এত রাতের বেলা একটা নারী। উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আমি আসছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটিয়েছিলে, মনে আছে? তখন ওই মেয়েটা বলতে থাকে যে ঘটনাটা কি। ওই মেয়েটা বলতে থাকে যে এই যে আশরাফুল ইসলাম ভাই ওই মুরব্বীকে ভয় দেখানোর জন্য যখন তেঁতুল গাছে উঠেছিলেন, ওই তেঁতুল গাছে ওই সময়ে আরো অনেক জিন ছিল, অধিকাংশই ভালো ছিল, আবার দুষ্টু জিনও ছিল। তো ওই সময় উনি তেঁতুল গাছে উঠেছেন, এটা জিনেরা পছন্দ করে নাই। ওই সময় ওই জিনেরা চিন্তা করছে কে ধাক্কা দিয়ে ফেলে দেবে।
ওই সময় নাকি এই পরীটা ওখানে আসে। আসার পর জিজ্ঞেস করে যে এই ছেলেটা এখানে কেন এই সময়? তখন ওই জিনেরা বলে যে এই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই মুরব্বি ছেলে পেলেদের খেলা নষ্ট করে, তাকে ভয় দেখানোর জন্য এখানে আসছে। তখন ওই পরী বলে যে তোমরা ওকে কেউ কিছু করো না, ক্ষতি করো না, আমি দেখছি বিষয়টা। এই কারণেই মূলত আশরাফুল ইসলাম ভাইকে ওই সময়ে ওই জিনেরা কোনো ক্ষতি করেনি। কিন্তু আশরাফুল ইসলাম ভাই ওই যে জুব্বা পরে মানে আলখেল্লা পরে ওই মুরব্বীকে যে ভয় দেখিয়েছেন, ওই মুরব্বী মূলত আশরাফুল ইসলাম ভাইকে দেখে নাই। ওই মুরব্বী দেখেছিলেন ভয়ঙ্কর একটা বিশাল বড় পাখি তার দিকে তেড়ে আসছে। উনি যে জল বিয়োগ করেছেন ওটা তার গায়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ওই দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। সে দেখেছে ভয়ঙ্কর একটা পাখি তার দিকে তেড়ে আসছে মারার জন্য। আর ওইটা দেখেই উনি বলছেন ওরে বাবারে কি দেখলাম রে, পরিমরি করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো পরে যখন এটা জানাজানি হয়েছে যে ওনার অবস্থা খুব খারাপ, খুব ভয় পাইছে, তখন তাকে বলা হয়েছে যে এরা ভয় টয় দেখাইছে, কিন্তু উনি এটা বিশ্বাস করে না, আমি তো ওকে দেখি নাই, আমি ভয়ঙ্কর একটা পাখি দেখছি, ওকে তো আমি দেখি নাই। উনি বিশ্বাস করতে চান না যে এই আশরাফুল ইসলাম ভাইরা এই ঘটনা ঘটিয়েছে। তো যাই হোক, ওই পরী বলে এই ঘটনা, আর বলে যে আমি মাঝে মাঝে আসবো কোরআন তেলাওয়াত শুনতে, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত শিখাবা? এরপর অবশ্য স্বপ্নের মধ্যেও এসে কোরআন তেলাওয়াত শিখতে চেয়েছে। তো উনি আসলে এই বিষয়ে কি বলবেন? কারণ যদি উনি বলেন যে ঠিক আছে শেখাবো, পরবর্তীতে এই পরীর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যেমনটা আমরা কিন্তু এই যে আমাদের এবারের শনি রাতের 20তম এপিসোডের প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, ওই ঘটনাটিতে এই রাজশাহীতে জোড়াপুকুরের ওইখানে যে ঘটনাটা ঘটলো, ওই মামা 25 বছর ধরে দেখেন ওনার কি অবস্থা। তো পরী বা জিন যদি সাথে থাকে এই সমস্ত উদ্দেশ্যে, ভালো লাগার উদ্দেশ্যে, তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো উনি এই বিষয়ে আসলে কোনো মতামত দিতে পারছিলেন না। উনি বলছেন যে আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করে জানাবো। এরপর উনি ওনার ওস্তাদের সাথে পরামর্শ করেন। তখন ওনার ওস্তাদ কিছু খোঁজ খবর নেন। ওনার ওস্তাদ বলেন ঠিক আছে তুমি রাজি হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াত করবা, সে শুনবে। তো এরপরে উনি রাজি হন। তারপরে নাকি বিভিন্ন সময় এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তবে এইখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই আশরাফুল ইসলাম ভাই উনি কিন্তু বিয়ে করেছেন, ওনার সন্তানাদি হয়েছে। ওনার বিয়ের সময়ও নাকি এই পরী উপহার নিয়ে এসেছে। তারপর ওনার যে সন্তান, ওনার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখে ট্রিটমেন্ট করেছে। দেখা যাচ্ছে যে এই পরীর উপস্থিতি থাকলে জীবনের যেই স্বাভাবিক গতি এটা যেমন বাধাগ্রস্ত হয়, ওনার বেলায় সেটা মোটেও হয়নি। উনি অত্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন, এখনো উনি এভাবেই জীবনযাপন করছেন। যেহেতু ওনার বিস্তারিত পরিচয় উনি দিতে অনিচ্ছুক ছিলেন, যার কারণে ওনার গ্রামের নামটা কিন্তু আমরা বলি নাই। এটাই ছিল উদ্দেশ্য যে ওনার আশেপাশের লোকজন খুব একটা যেন ওনার বিষয়ে জানতে না পারেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনার সাথে এই পরের ঘটনার আকাশ পাতাল পার্থক্য। তবে পরের যে ঘটনা অর্থাৎ শেষ ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার হয়। মানে এই ধরনের পরী কারো সাথে মানে থাকে বা আসে মাঝে মাঝে, কিন্তু সেই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটা কম হয়। দেখুন রাজশাহীতে কি হয়ে গেল। একজন গোসল করতে গিয়েছে, পানির নিচে থাকা তারা পছন্দ করেছে, তাদের মধ্যে থেকে একজন। এরপর তো যেটা হলো আপনারা জেনেছেন। তো আসলে কখন যে কার জীবনের বড় ধরনের পরিবর্তন চলে আসবে আমরা কেউ জানতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ক্ষেত্রগুলোতে আর কি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ি। আমি চাই আমার ঘটনাটি পড়ে শোনানো হোক,
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ভূত এফএমের একজন সাবেক শ্রোতা, এখন ভূত.কমের একজন নিয়মিত শ্রোতা। ভূত.কমে প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয়, আমার কাছে আরও ঘটনা আছে, পরবর্তীতে সেগুলো শেয়ার করব। প্রথমেই গুছিয়ে লিখতে না পারার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের একজন বাসিন্দা। আমি বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষকতা করছি, তাই আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব না। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 1987 সনের ঘটনা। তখন আমার বাবা অবিবাহিত ছিলেন। ঘটনাটি আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবার নাম মোহাম্মদ শামসুর রহমান এবং আমার দাদার নাম মোহাম্মদ ইব্রাহিম। ঘটনা শুরুর আগে আমি আমাদের বাড়ির একটু বর্ণনা দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়িটা মেইন রাস্তা থেকে একটু ভেতরে। তখনকার সময়ে এই এলাকা এত উন্নত ছিল না। আমাদের বাড়িটা দক্ষিণ মুখ করে বানানো। বাড়ির পাশে ছিল একটি গোয়াল ঘর। বাড়ির পেছনে উত্তর দিকে একটি বড় সুপারি বাগান ও বাগানের পাশে একটি পুকুর, আর পুকুরের পেছনে একটি বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের সাথে আছে একটি ডোবা। নোয়াখালীর ভাষায় আমরা গড় বলে থাকি। এই ডোবা বা বাঁশঝাড়ের কাছে যাওয়ার জন্য কোনো রাস্তা ছিল না। যেতে হলে সুপারি বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে যেতে হতো। আমি এইবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবা যেভাবে বলেছে আমি ঠিক ওইভাবেই বলছি। আমার বয়স তখন 20 কি 21 হবে। তখন সময়টা ছিল শীতকাল। সকালে 11টা থেকে 3টা পর্যন্ত সূর্যের দেখা পেতাম, আর বাকি সময় চারপাশ থাকতো ঘন কুয়াশায় ঘেরা। তখন সন্ধ্যা মানে অনেক রাত। আর আমার একটা অভ্যাস ছিল, সন্ধ্যার পরে আমি বাইরে থাকতাম না। আমাদের তখন একটি গরু ছিল। গরুটি মূলত আমার বাবাই দেখাশোনা করত। গরুটির দিনের বেলা গোয়াল ঘর থেকে একটু দূরে বাঁধা থাকতো। বাবা সন্ধ্যার পর হাট থেকে ফিরে এসে গরুটিকে গোয়াল ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো বাবা গরুটিকে গোয়াল ঘরে রেখে আসলেন এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। মাঝরাতে বাবার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। বাথরুমটি ঘর থেকে একটু দূরে হওয়াতে গোয়াল ঘরের সামনে দিয়ে যেতে হয়। বাবা হ্যারিকেন হাতে নিয়ে বাথরুমে যাওয়ার সময় গোয়াল ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান এবং একটু পরে আওয়াজটি আবার বন্ধ হয়ে যায়। তখন উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাথরুমে চলে যান। বাথরুম থেকে ফেরার পথে তিনি আবার ওই রকম অদ্ভুত খচখচ আওয়াজ শুনতে পান, কিন্তু তখন ওনার মনে কোনো রকমের ভয় কাজ করেনি। উনি ভাবলেন একটু গিয়ে দেখি কিসের আওয়াজ হচ্ছে। উনি গোয়াল ঘরের দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখতে পান কুচকুচে কালো একটি সাপ গোয়াল ঘরের পেছন দিক থেকে বের হয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে। সাপটি 7 থেকে 8 ফুট লম্বা হবে। বাবা কোনো কিছু চিন্তা না করে গোয়াল ঘরের দরজা লাগিয়ে এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে গতকাল রাতের ঘটনা বাবা, আমার মা আর বড় ভাই ও আমার সাথে শেয়ার করেন। তখন আমি বললাম, এইটা হয়তো দুধ খাওয়ার সাপ হবে, রাতে দুধ খেতে এসেছে হয়তো। তখনই মা বলে উঠল, তাড়াতাড়ি সাপ ধরার লোক ডেকে নিয়ে এই সাপকে ধরার ব্যবস্থা করতে, না হয় আমাদের গরুর সব দুধ খেয়ে ফেলবে। তখন বাবা একটু চিন্তিত হয়ে পড়লেন, আর মায়ের কথা মতো বিকেলেই পাশের গ্রাম থেকে 2 জন সাপ ধরার লোক ডেকে নিয়ে আসা হলো এবং আগামীকাল সকালে আসবে বলে তারা জানালো। পরের দিন সকালে ওই লোক 2 জন আসে এবং তারা তাদের মতো করে পুরো বাড়ি তন্ন করে খোঁজে, কিন্তু এই ধরনের কোনো সাপের খোঁজই তারা পান না। পরে বাবা তাদেরকে বিদায় করে দেয়। প্রতিদিনের মতো বাবা সন্ধ্যার পরে গরু গোয়াল ঘরে রেখে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। আগের দিনের মতোই ওনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় এবং তিনি বের হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ঠিক আগের দিনের মতোই খচখচ আওয়াজ শুনতে পান। পরে তিনি বাথরুমে না গিয়ে একটা মোটা লাঠি হাতে নিয়ে গোয়াল ঘরের দিকে যান এবং দরজা খুলতেই হ্যারিকেনের আলোতে দেখেন সেই আগের রাতের মতো কালো সাপটি, কিন্তু সাপটি এইবার না পালিয়ে অদ্ভুতভাবে বাবার দিকে তাকিয়ে থাকে এবং বাবা হতভম্ব হয়ে থাকেন। তিনি বলেন, আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে, আমি হাত পা কোনো কিছুই নাড়াতে পারছিলাম না। কিছুক্ষণ পরে সাপটি আগের মতো গোয়াল ঘরের পেছন দিক দিয়ে পুকুরের দিকে চলে যায়। তারপরে বাবা স্বাভাবিক হন। উনি প্রচন্ড রকমের ভয় পান এবং গোয়াল ঘরের দরজা লাগিয়ে দ্রুত ঘরে এসে ঘুমিয়ে পড়েন।
পরদিন সকালে বাবা আমাদের সাথে গতকাল রাতের ঘটনা বলে এবং আমরা গরুটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেই। তার ঠিক 2 দিন পরে বাবা ঘুমিয়েছিলেন আর উনি অদ্ভুত একটি স্বপ্ন দেখেন। স্বপ্নটি ছিল এমন, চারপাশে ঘন কুয়াশা, কুয়াশার ভেতর থেকে একটি কালো অবয়ব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো রক্ত লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? অবয়বটি রাগান্বিত হয়ে ভারী গলায় বলতে থাকে, গরুটি তুই বিক্রি করবি? যদি বিক্রি করিস তাহলে তোর অনেক ক্ষতি হবে। এই বলে আমার গলা চেপে ধরে। আর সাথে সাথে বাবা চিৎকার দিয়ে উঠে পড়ে। বাবার চিৎকার শুনে আমরা ওনার রুমে এসে দেখি উনি হাঁপাচ্ছেন, এই শীতের মধ্যে অনেক ঘেমে যাচ্ছেন। আমরা বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, তুমি এইভাবে চিৎকার করছো কেন, আর তুমি এত ঘামছো কেন? বাবা আমাদেরকে তখন কিছুই বলেননি। একটা খারাপ স্বপ্ন দেখেছি এই বলে শুয়ে পড়েন। পরের দিন থেকে বাবাকে অনেক চিন্তিত দেখতাম, মনে মনে যেন কি ভাবতেন, অন্যমনস্ক হয়ে থাকতেন। পরে আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমার কি হয়েছে, তুমি কি যেন চিন্তা করো, অন্যমনস্ক হয়ে থাকো? না রে, তেমন কিছু না, আমি ঠিক আছি। পরে জোর করাতে ওনার অদ্ভুত স্বপ্নের কথা আমাকে বলেন। বাবার কথা শুনে আমিও ভয় পেয়ে যাই। আমি বাবাকে বলি, বাবা চলো, তোমাকে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে নিয়ে যাই। ঠিক আছে, যাব বলে বাবা উঠে চলে যান। এইভাবে 1 সপ্তাহ চলে যায়। একদিন সন্ধ্যায় আমি আর আমার মা ঘরে বসে আছি। তখন আমরা হঠাৎ শুনতে পাই আমাদের গরুটি বাইরে হাঁটছে। আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বাবা আসছে, গরুকে গোয়ালে রাখার জন্য নিয়ে যাচ্ছে। আমি আর মা আগের মতো কথা বলছি। তার ঠিক 10 কি 15 মিনিট পরে বাবা ধপাস করে ঘরের দরজা খুলে বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, গরু কই? আমি বলি, গরু কই মানে? তুমি না একটু আগে গরুকে গোয়াল ঘরে রেখে আসলে। আমি আর মা গরুর হাঁটার শব্দ পেলাম। বাবা অবাক হয়ে বলে, আমি তো এইমাত্র হাট থেকে আসলাম, এসে দেখি গরু বাইরেও নেই, গোয়াল ঘরেও নেই। তখন চোরের বিষয়টা আমাদের মাথায় আসে আর আমরা সবাই চোর চোর বলে লাইট হ্যারিকেন দিয়ে খুঁজতে থাকি। আমরা বাড়ির আশেপাশে রাস্তার এই দিক ওই দিক খুঁজেও গরুর কোনো হদিশ পাইনি। তখন বাবা হঠাৎ করে বলে ওঠে, আমরা তো বাড়ির পেছনে সুপারি বাগানের ওই দিকটায় দেখিনি। আমি কৌতূহলবশত সুপারি বাগানের ভেতরে যাই এবং খুঁজতে খুঁজতে সেই বাঁশঝাড়ের ডোবার কাছে গিয়ে যা দেখি তা দেখে আমাদের চোখ কপালে উঠে গেল। আমরা সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখি আমাদের গরুটির 4টি পা বুক পর্যন্ত ডোবার ভেতরে ঢুকে আছে এবং গরুটি দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কেউ যেন টেনে ডোবার নিচে নিয়ে যাচ্ছে। শীতকালে আশেপাশের ধানের জমিতে পানি দেয়, ডোবার কোনো পানি ছিল না। পরে আমাদের আশেপাশের বাড়ির সবাই ওই ডোবার কাছে চলে আসে। পরে আমরা অনেক কষ্ট করে মাটি খুঁড়ে গরুটিকে বের করে নিয়ে আসি। পরদিন সকালে আমি আর বাবা আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে যাই এবং সমস্ত ঘটনা ওনাকে খুলে বলি। ইমাম সাহেব বিকেলে আসর নামাজের পরে আমাদের বাড়িতে আসবেন বলে জানান। পরে আমরা বাড়িতে চলে আসি এবং ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করি। যথারীতি হুজুর আসর নামাজের পরে আমাদের বাসায় আসেন এবং আমাদের গোয়াল ঘর ও গরুটি দেখতে চান। আমরা দেখাই। পরে হুজুর একটা পাটি আনতে বলেন আর 1 গ্লাস পানি আনতে বলেন। হুজুর পাটিতে বসেন এবং পানির গ্লাসটি সামনে রেখে চোখ বন্ধ করে দোয়া কালাম পড়েন। কিছুক্ষণ পরে হুজুর চোখ খোলেন আর বলতে থাকেন, আপনাদের ওই ডোবায় আর বাঁশঝাড়ের মধ্যে একটি খারাপ জিনের বসবাস আছে। ওই জিন প্রতিদিন রাতে সাপের রূপ ধরে আপনাদের গরুর দুধ খেতে আসতো। যখন আপনি বিষয়টি দেখে ফেলেন এবং গরুটি বিক্রি করার সিদ্ধান্ত নেন, তখনই জিনটি রেগে যায় এবং আপনাদের আর গরুটির ক্ষতির চিন্তা করে। এই জিনটি ওই দিন রাতে আপনাদের স্বপ্নে এসেছিল। ও চেয়েছিল গরুটিকে মেরে ফেলে আপনাদের ক্ষতি করবে। আপনারা যদি আর 5 মিনিট পরে ওই ডোবার কাছে যেতেন তাহলে ওই গরুকে আর দেখতে পেতেন না এবং পরবর্তীতে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পরে হুজুর বাড়ি বন্ধ করে দেন আর আমাদের তাবিজ পড়তে বলেন। তাবিজ পড়া হারাম, তাই আমরা পড়তে না করে দিই। পরবর্তীতে আমাদের সাথে আর কোনো খারাপ কিছু ঘটেনি। এই ছিল আমার ঘটনা। আশা করি অনেক ভালো লেগেছে। ঘটনাটি 100% সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আর আমার জন্মের 1 বছরের মাথায় আমার দাদা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার দাদার সাথে ঘটা এবং আমার বাবার মুখ থেকে শোনা আরও অনেক ঘটনা আছে। এই ঘটনাটি যদি সিলেক্ট করেন
পরবর্তীতে আমি আরও ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তারপরে তিনি তার কিছু ছবি টবির কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। আশা করছি এই স্টোরিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ভালোর দলেই আছি। আর এইখানে আমি একটু কিছু কমেন্ট এখন পড়ে ফেলতে চাই, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমার ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেনই, ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি চাইলেই আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেকেই হয়তো চিন্তা করছেন যে ঘটনা শেয়ার করেছি, আমার ঘটনা কেন এখনও পড়ে শোনানো হচ্ছে না। ঘটনা পড়ে না শোনানোর কোনো কারণ নেই। ঘটনা আসলে এখনও পর্যন্ত আমরা অনেক পিছিয়ে আছি, আস্তে আস্তে আসবে, কিন্তু আমরা কিন্তু এখন চেষ্টা করছি সবাইকে ঘটনা সম্পর্কে জানিয়ে দেওয়ার, এবং আমরা কিন্তু মানে কার কবে প্রচার হচ্ছে আমরা কিন্তু মেল করে বলার চেষ্টা করছি। যাই হোক, আমি একটু কমেন্ট পড়ি। আপনারা জানেন যে স্বাধীন মিউজিক অ্যাপের একটা মেসেজ সমস্ত লিসনারদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে স্বাধীন ব্যবহারকারীরা 5 স্টার রেটিং দিয়ে আরও ইন্সপায়ার করুন স্বাধীন মিউজিককে, অ্যান্ড আপনার রেটিংয়ের স্ক্রিনশটটি শেয়ার করুন ইনবক্সে। আপনাদের মধ্যে লটারির মাধ্যমে 10 জনকে প্রিমিয়াম প্ল্যানে 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশন উপহার দেবে স্বাধীন। এছাড়াও ফাহিম রহমান, আর কখনো মেল পাঠাবো না, কারণ আপনি পড়ে শোনান না। এটা তাহলে আমি যে মেলগুলো পড়ছি সেই মেলগুলো কার মেল পড়ছি? আপনাদের পাঠানো ইমেলই তো পড়ছি। যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যখন ইমেল পাঠান, সেই ইমেলগুলো হয়তো সবসময় মানে তখনই পড়া হয় না। যেটা হয় সেটা হচ্ছে তার আগে, মানে ধরেন যে 10 জন পাঠিয়েছেন, এখন যিনি পাঠিয়েছেন গতকালকে তারটা আগে প্রায়োরিটি পাবে, তারপরে হচ্ছে আপনারটা পাবে, এরকমভাবে। কিন্তু আপনারটা যে আসবে না বা পড়া হবে না, এইরকম ভাবার কোনো কারণ নেই। ওয়াহিদ ফিরোজ বলছেন, অনেকদিন পর আসলাম, ভালো লাগছে রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সাকিব ইকবাল শাওন লিখেছেন, রামাদান মুবারক রাসেল ভাই, রামাদান মুবারক। শাহরিয়া ঘুমি লিখেছেন ফ্রম নারায়ণগঞ্জ। এমডি মুরসালিন ভাই, আমি একটা ভয়েস ক্লিপ দিচ্ছি, ওইটা আপনার মতো করে লিখে না, আমি ভয়েস ক্লিপ দিলে ভয়েস ক্লিপই প্লে করব, ওইটা নতুন করে আবার লিখে পাঠানোটা এটা উচিত হবে না, কারণ আপনি একভাবে বলবেন, আমি আরেকভাবে লিখব, সেটাতে হবে কি ঘটনা যে আসল ঘটনা সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি চাই ঠিক যেভাবে ঘটেছে আপনি যেভাবে বলবেন সেভাবেই প্রচার করতে। এর মাঝখানে এটাকে রিরাইট করে কোনোভাবেই আরেকটা মানে কি বলবো যে ভার্সন নিয়ে আমরা যেতে চাই না আমাদের লিসনারদের কাছে। আমাদের সাথে আছেন ফাহিম রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবু খান, এবং তিনি বলছেন দুবাই থেকে। আমাদের সাথে আছেন রকিব ইখতার, তিনি ঢাকা থেকে লিখছেন। আমাদের সাথে আরও অনেকেই আছেন এই মুহূর্তে, এবং দেখতে পাচ্ছি শিপন হোসেন লক্ষ্মীপুর থেকে আছেন আমাদের সঙ্গে, মিরপুর 2 থেকে আছেন শাহরিয়া রহমান সানি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মধুরিমা মমো, এবং তিনি লিখছেন যে মাই মোস্ট ফেভারিট শো 2018 থেকে তিনি শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইজান মাসুদ আমাদের সঙ্গে আছেন সাভার থেকে। আমাদের সাথে আছেন এমডি মুস্তাফিজুর রহমান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরাফাত রহমান ময়মনসিং থেকে, পল অমিত ময়মনসিং থেকে অনেকে শুনছেন আজকে দেখতে পাচ্ছি, শিহাব ইসলাম মিরপুর থেকে শুনছেন আমাদেরকে, শাহরিয়ার টা পড়েছি আমি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ইমেইলে, এবং আজকে কিন্তু হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের একটা স্টোরি আছে, সো আপনারা নিশ্চয়ই আমাদের ছেড়ে যাবেন না, পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নেক্সট ঘটনায় যাই। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি আমার 3য় ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে এভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই কেমন আছেন জানতে চাইলাম না। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ম্যাক কম্পিউটারে টাইপ করে ঘটনাটি লিখছি, আর আপনি জানেন যে ম্যাক বাংলা একটু কম বোঝে। আমার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আমি যে 3টি উপজেলার নাম বলবো তা গোপন রাখবেন, তা না হলে আমার সমস্যা হতে পারে। তাই আমি জানিয়ে রাখি যে আমি হাফ স্টপ টাউন থেকে মেহেদি বলছি। আপনি তো জানেন অমিতাভ রেজার পোস্টে জব করলে কতটা বিজি থাকতে হয়, তাই
আমি সনসন নাটকের সহকারী সম্পাদক হতে পেরে নিজেকে ধন্য মনে করি। এর কারণ স্টোরিটা ভূত.com-এর, তাই এই সিরিজটি এডিট করতে কতটা সিরিয়াস ছিলাম, যতটা আমি আমার জীবনে যতগুলো টিভিসি ওবিসি ফিকশন এডিট করেছি তার মধ্যে ছিলাম না। বিশেষ করে ধন্যবাদ জানাই ডিরেক্টর আবিদ মল্লিক ভাই ও সম্পাদক সবুজ ভাইকে। এখানে রাত 9টা মানে গভীর রাত এই 2022 সালেও। ঘটনা 2021 সালের কতটা ভয়ের জানি না, তবে 100% সত্যি ঘটনা। যদি কারো প্রমাণ লাগে আমি দিতে পারবো, কারণ এর ভেতর 1%ও মিথ্যে নেই। আমার এলাকার খুব নাম করা টিচার অশোক স্যার, ছদ্মনাম এটি। তারা 3 ভাই বোন। সে বড়। অশোক স্যারের বয়স আনুমানিক 35 থেকে 38 বছর হবে। আমরা তাকে অলরাউন্ডার স্যার বলে সম্বোধন করতাম, কারণ সে যে কোনো বিষয় ভালো জানতেন। অঙ্ক, ইংলিশ, বায়োলজি সবকিছু পারতেন। হঠাৎ করে একদিন রাতে স্যার কাউকে কিছু না বলে গভীর রাতে বাসা থেকে বের হয়ে যান এবং আমাদের গ্রাম থেকে 8 কিলোমিটার দূরে মেইন রোডে গিয়ে আনুমানিক 7 থেকে 8 জন পুলিশকে তিনি আঘাত করেন এবং সবাইকে একা আহত করে 3 জন পুলিশকে তিনি সরকারি হসপিটালে ভর্তি করায় এবং স্যারকেও অনেক মারধর করে পুলিশ তাদের আত্মরক্ষা করার জন্য। ঘটনা শুরু এখান থেকে। এরপর স্যার মাঝে মধ্যে পাগল হয়ে থাকেন, মাঝে মধ্যে তিনি বিশেষ কোনো পাগলামি করতেন না, কিছু উদ্ভট কথা বলতেন। আমি তার কাছে প্রাইভেট কোচিং করতাম। আমাকে হঠাৎ করে তিনি চাঁদ দ্বিখণ্ডিত করেছে বল, এই সমস্ত কথা জিজ্ঞেস করতেন। এই প্রশ্ন শুনে আমি বোকা হয়ে যাই। এসব প্রশ্ন করত, আর না পারলে স্যার অনেক মারত। সে বড় হোক, ছোট হোক কিংবা সম্মানিত কোনো মানুষই হোক না কেন, কাউকেই তিনি ছাড় দেবার পাত্র নন। 6 মাস চলে যায়। এই ঘটনার 6 মাস পর হঠাৎ করে কাউকে কিছু বলে আমাদের এলাকার একটি পরিত্যক্ত কালী মন্দিরের সামনে বসে তিনি অ্যাসিড খান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বলে রাখা ভালো, 2 ধরনের কালী পূজা আমাদের এখানে হয়। একটি হলো দুর্গাপূজার 15 দিন পর, আরেকটি আপনি যে কোনো সময় দিতে পারবেন। আপনি যখন বিপদে পড়বেন বা কোনো মানত করবেন, প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে হিন্দু ধর্মের অনুসারীরা এই কালী পূজা দিয়ে কালীর আসনের সামনে পাঠা বলি দেয়, আর এই পাঠা এক কোপে জবাই করতে হয়। আর সবাই এই পাঠার রক্ত তাদের কালীকে উৎসর্গ করে, তাহলে নাকি বিপদ কেটে যায়। স্যার যে জায়গায় বসে অ্যাসিড খান, ওই জায়গায় খুব হন্টেড একটা জায়গা ছিল এবং ঘটনা আছে ওই জায়গা নিয়ে অনেক। স্যার মারা যাবার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সেই শোক কাটতে না কাটতেই 21 দিন পর স্যারের ছোট ভাই তপন স্যার ঠিক একইভাবে ওই কালী মন্দিরের পাশের একটি গাছে সকাল 11টার দিকে গলায় ফাঁসি দিয়ে মারা যায়। জায়গাটা খুব হন্টেড, আগেই বলেছি। তাছাড়া কিছুদিন আগে অশোক স্যার ওইখানে মারা যান, তাই কেউ ওখানে যায় না। একজন মহিলা ও 2 জন ছেলে তাদের গরু খুঁজতে গিয়ে দেখে অশোক স্যারের ছোট ভাই গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। তা দেখে মহিলা সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। তার ছেলেরা চিৎকার দিয়ে মানুষ জড়ো করে এবং এরপর শুরু হয় তাণ্ডব। সন্ধ্যার পরে কেউ রাস্তায় হাঁটতে পারত না 2 ভাইয়ের তাণ্ডবে। একা পেলে মানুষকে ভয় দেখানো, মানুষকে মারা, এটা প্রায় সময়ই চলতো। রাত হলে 1 জন কিংবা 2 জন বা 5 জন থাকলেও তাদের ভয় দেখাতো। বড় বড় তান্ত্রিক কবিরাজ কত এসেছে, তার কোনো হিসাব নেই। এই সমস্যার সমাধান করতে পারেনি সব তান্ত্রিকের এক কথা, অশোক স্যার ভাদ্র মাসের শেষ অমাবস্যায় মারা গেছে, তাই তাকে ঠেকানো কারো পক্ষে সম্ভব না। এলাকায় নেমে আসে এক অজানা আতঙ্ক। সন্ধ্যার পর কেউ ভয়ে বাসা থেকে বের হয় না। 2021 সালে এসে এই নির্মম পৈশাচিক ঘটনা শুনে অনেকে আসছে এর সত্যতা নিশ্চিত করতে এবং কম বেশি প্রমাণ পেয়েছে। এই সমস্যায় অতিষ্ঠ হয়ে গ্রামের মানুষ সবাই মিলে স্যারের পরিবারের উপরে প্রেসার দিতে থাকে। সবাই এই সমস্যার সমাধান চায়, কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছিল না। আমরা এলাকার 5 জন বন্ধু মিলে ডাব চুরি করতে যাই বিলের মাঝখানে। দেখি তারা 2 ভাই বসে আছে। আমাদের টর্চ লাইটের আলোতে যখন দেখতে পাই, সাথে সাথে ভয় পেয়ে আমরা লাইট অফ করে ফেলি এবং রাত 11টার মতো হবে আনুমানিক। পরে যখন আবার লাইট মারি, সাথে সাথে 3টি টর্চ লাইটের বাল্ব অলৌকিকভাবে কেটে যায়। এমন ছোট ছোট ঘটনার শেষ নেই। এই সমস্যার সমাধান করার জন্য ইন্ডিয়া থেকে বড় একজন তান্ত্রিক আসে, কিছু রিচুয়াল করে এবং স্যারের বাবাকে ইন্ডিয়ায় গঙ্গা নদীতে 2 ছেলের পিণ্ডি দান করতে বলে।
আর ওই তান্ত্রিক বলে যায় ভাদ্র মাসের শেষ অমাবস্যার রাতে তার মেয়ে কোনোভাবে বাসার বাইরে যেন না যায়, গেলে তাদের দুই ভাইয়ের মতো করুণ পরিণতি হবে। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি 216তম এপিসোডে। আমি রাস্তায় আছি আপনার সাথে। আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি কোনো কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সৌরভ আহমেদ। আমার বাড়ি সিরাজগঞ্জ, উল্লাপাড়া, বালসাবাড়ি, ইসলামপুর গ্রাম। রাসেল ভাই, আমার লেখায় কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2012 সাল থেকে ভূত এফএম শুনে আসছি। অনেকদিন ধরেই ভেবে আসছি যে আমি একটা ঘটনা পাঠাবো, কিন্তু সাহস হয়নি। তাই আজ সাহস করে ঘটনাটা পাঠালাম, এই প্রথমবার। আশা করি ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি আমার এক ছোট ভাই আনিসকে নিয়ে। বলে রাখা ভালো যে আমাদের গ্রামের পাশ দিয়ে একটি বিল আছে এবং কিছু ক্ষেত আছে। আনিসের বয়স তখন 18 থেকে 19 বছর হবে, কিন্তু তার একটি নেশা ছিল রাতে মাছ ধরা এবং নানা জাতের পাখি ধরা। প্রতি রাতের মতোই সেদিনও মাছ ধরার জন্য ফসকা এবং রাতের পাখি ধরার জন্য ফাঁদ এবং হাতে একটি নিভু নিভু লাইট নিয়ে বের হয়। রাত বাজে তখন আনুমানিক 2:36। সেখানে পৌঁছানোর পর প্রথমে ধান ক্ষেতের ধারে ঠিক আগের মতোই রাতের পাখি ধরার ফাঁদ পেতে আসে বিলের কাছে। বিলের ধারে মাছ ধরার সময় হঠাৎ করে শুনতে পায় কিছু পাখির অজানা আর্তনাদ ও চিৎকার। কিন্তু তার অত্যন্ত সাহসের কারণে কিছু না ভেবে ভাবতে থাকে হয়তো 2-3টা পাখি ফাঁদে আটকা পড়েছে, আর সেই কারণেই পাখি চিৎকার করছে। তাই ধীরে ধীরে ফাঁদের কাছে যেতে থাকে। তখন টিপ টিপ বৃষ্টি, চারপাশে ঝিরঝির হাওয়া, কালো অন্ধকার। সেই রাতে গায়ে ছুঁয়ে যাচ্ছিল শীতল হাওয়া, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু অজানা প্রাণীর আর্তনাদ। যতই সামনে এগিয়ে যাচ্ছে অনুভব করছে কেউ তার পেছনে হাঁটছে। হঠাৎ করে ঠান্ডা বাতাস এসে লাগে শরীরে এবং তার সব লোম হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তখন বুঝতে পারে হয়তো আজকে তার শেষ দিন। এইভাবে চিৎকার করে উঠে দাঁড়িয়ে দৌড়ে বাড়িতে আসে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? না, মর্মান্তিক ঘটনার এখানেই শুরু। সেই ঘটনার পরে সে মাছ এবং রাতের পাখি ধরার লোভ সামাল দিতে পারেনি। প্রায় 5 দিন পর আবার সেই রাতের মতো বের হয়। তখন বাজে আনুমানিক 1:25। হাত পাতার পর যায় একটি পুকুরের মাছ ধরতে। পুকুরে যেতে হলে একটি ছোট ব্রিজ পার হতে হয়। বলে রাখা ভালো যে 1 বছর আগে একজন মানুষ ব্রিজের সাথে দড়ি বেঁধে ফাঁস নিয়ে মারা যায়। তখন সে হাতে ফসকা নিয়ে পুকুরে মাছ ধরতে থাকে। হঠাৎ করে বিশাল একটা মাছ দেখতে পায়। ফসকা হাতে নিয়ে যতই আঘাত করে মাছ ততই পুকুরের গহীনে চলে যায়। আস্তে আস্তে পুকুরে নামতে থাকে সে। হঠাৎ মনে পড়ে যায় সেই ফাঁস নেওয়া লোকটির কথা। গা শিউরে ওঠে তখন, আর দেরি না করে বাড়ির দিকে রওনা দেয়। ব্রিজ পার হওয়ার আগেই বুঝতে পারে যে তার পেছন পেছন কেউ হাঁটছে, আর তাই কোনো কিছুর দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে এগিয়ে যেতে থাকে। বাঁশ ঝাড়ে কিটমিটের শব্দ, কালো অন্ধকার, নিভু নিভু লাইটের আলো। চারপাশে যেন সব কেমন হয়ে উঠেছে। ভয়ে শীতল দেহ, অন্ধকারে চোখ যেন বন্ধ হয়ে আসছে। কানের কাছে মনে হচ্ছে কেউ ফিস ফিস করে ডাকছে আর বলছে, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা, আমাকে 1 গ্লাস পানি দিয়ে যা। মনে হচ্ছে এটা শোনার পর এখনই সে জ্ঞান হারিয়ে ফেলবে। চারপাশে অন্ধকার আঁকড়ে ধরে ফেলেছে। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকে। যতই দৌড়ায় আবারও সেই পুকুরের কাছে ফিরে আসে। এভাবে যখন 3-4 বার হলো, হঠাৎ বিভৎস চেহারা নিয়ে ভয়ানক হাসি দিয়ে তার সামনে এলো বিভৎস চেহারার সেই অবয়ব। নিজেকে আর সামনে রাখতে পারেনি, জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার নিজের ঘরে শুয়ে আছে। চারপাশে মানুষের আনাগোনা। তাকে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছিল, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে কাউকে বলার সাহস পায়নি। তারপর থেকেই আর বেশ কিছুদিন পাখি শিকার এবং মাছ ধরতে চায়নি সে। বেশ কিছুদিন পর তার মেজ কাকা সবকিছু শুনতে চায়। সে কিছুক্ষণ নীরব থাকে, তারপর বলে আসলে তার কাকাই ছিল মূল নাটের গুরু। ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে তাকে নিয়ে বের হতো মাছ ধরা আর পাখি শিকারের জন্য। তার কাকাকে সে বলে, আমি আর কোনোদিন পাখি ও মাছ শিকার করব না,
কিন্তু তার কাকা তাকে লোভ দেখিয়ে আবারও পরের দিন ঠিক আগের মতোই নিয়ে বের হয়। তার কাকাও ছিল তার সাথে। এরকম ভাবে সেদিনও মাছ ধরে, কোনো সমস্যা হয় না। পাখি শিকার করতে পারেনি, শুধু মাছ নিয়ে বাড়ির পথে রওনা হয়। মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝিঝি পোকার শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। হঠাৎ করে ভেসে আসে মাছ পচা দুর্গন্ধ। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল যে মাছ পচা দুর্গন্ধটা ঠিক হাতে ধরে থাকা ঝুলি থেকেই আসছে। কর্মর করে চিবিয়ে খাচ্ছে মাছ। দুর্গন্ধটা আরো তীব্র হচ্ছে। একটা শব্দ এমন যে কেউ মাছগুলো খাচ্ছে। শরীরটা ঘেমে হিম হয়ে আসে। চারপাশটা অন্ধকার, চোখটাও অন্ধ হয়ে যাচ্ছে, শীতল হয়ে আসছে দেহ। হঠাৎ আনিস বলে ওঠে, কাকা, আজ হয়তো আর আমরা বাড়ি ফিরতে পারবো না। জবাবে কাকা বলে উঠল, যাই কিছু হোক, পেছনের দিকে তাকিও না। কিন্তু গন্ধটা এত তীব্র হতে থাকে, মনে হচ্ছিল যে দুইজনই যেন বমি করে ফেলবে। আর কোনো কিছু না ভেবে হাতে থাকা ঝুড়ি ফেলে দিয়ে আল্লাহর নাম নিয়ে তারা দৌড়াতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে উচ্চ স্বরে একটা কটকা হাসি দিয়ে বলে যে আজকের মতন তারা প্রাণে বেঁচে গেল। তারপর থেকে আনিস ও তার কাকা পাখি শিকার এবং মাছ ধরা ছেড়ে দেয়। এই ছিল ঘটনা। আমার বন্ধু রাশিদুল এবং আকাশের কাছে আরো অনেক ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করব, ওয়ালাইকুম সালাম, আপনাকে আগে সালামের উত্তরটা দিয়ে দিলাম। আশা করব যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদের জানাবেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি খুবই খুশি যে 216তম এপিসোড একটা চমক রয়েছে, আর সেটি হচ্ছে আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন। কোনো কথা না বাড়িয়ে আমরা হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনা শুনে আসবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভূত.com এর সকল শ্রোতাবৃন্দকে পবিত্র রমজান মুবারকের শুভেচ্ছা। ভাই, আমি একটা ঘটনা বলতে যাচ্ছি। এটা সপ্তাহখানিকের আগে খুব ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, তাই আমি এটা পাঠাচ্ছি। তো ঘটনা হয়েছে আমাদের পুরাতন ঢাকারি লালবাগের কিছু বন্ধু মিলে তারা ফান ভিডিও করে। তো একটি ফুচকা দোকানে রাত 10টা-11টার দিকে কিছু মানুষ এখানে গিয়ে চটপটি ফুচকা খাচ্ছিল। ওইখানে গিয়ে দুষ্টামি করে তারা ভিডিও করতেছিল, এবং তার যিনি ভিডিও করতেছিল সুমন ভাই, ওনার এক বন্ধু অপরিচিত একটা লোকের প্লেট থেকে ফুচকা নিয়ে খাচ্ছে। তো এটা নিয়ে একটু ঝগড়া ফাসাদ হয়, কিন্তু সমস্যা হয় রাত্রিবেলার থেকে। সেটা হলো এরকম, যখন ওই ফুচকা নিয়ে খাইলো তখন ওই লোকটা জিজ্ঞেস করলো যে আপনি আমার এখান থেকে ফুচকা নিয়ে কেন খেলেন? তবে আমার এটা একটা দাবি রয়ে গেল, আপনার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল, আপনার সাথে আমার সাথে অবশ্যই প্রায় সময়তেই দেখা হবে। এটা নিয়ে একটু আনন্দ তারা করলো, ঠিক আছে। কিন্তু মূল ঘটনা যেটা হয়েছে, সেই রাত্রির পর থেকে সেই সুমন ভাই ওই লোকটাকে আচমকা নিচ থেকে খোঁজা শুরু করে পাগলের মতো করে। আর কেন জানি তার একটু ভয় ভীতি লাগে যে লোকটা এগুলো কথা বললো। এখন ওই লোকটাকে সে খুঁজে এবং তার খাওয়া দাওয়া বা বাসায় আসা আর অফিস করা সব বাতিল করে শুধু পাগলের মতো করে ওই লোকটাকে সুমন ভাই খুঁজতে থাকে। কিন্তু ওই লোকের কোনো তো ঠিকানা জানা নেই, নাম জানা নেই, তাকে কোথায় খুঁজবে। তো এরকম ভাবে সে পাগলের মতো যখন খুঁজতে থাকে, তার বন্ধুগুলো সবাই তার বাসায় এটা জানায় যে এরকম ঘটনা আমরা একটা করেছিলাম। একটা লোক ফুচকা খাচ্ছিল, তো সুমন ভাই সেখান থেকে প্লেটের থেকে ফুচকা খাওয়ার পর থেকে এইরকম একটি ঘটনা ঘটে গেছে। তখন সুমন ভাই ফ্যামিলির তরফ থেকে তাকে একটি হাসপাতালে নেয় চিকিৎসা দেওয়ার জন্য। তো ডাক্তার বলছে তার কোনো রকমের অসুবিধা নেই, তার সব দিক অর্থাৎ ভালো আছে, অন্য কোনো রোগ ব্যাধি নেই। শুধু বলেছে তাহলে আপনারা একটু নজর বা নিজের দিকে একটু খেয়াল করে রাখেন, হয়তো কোথাও বেড়াতে নিয়ে যান, আপনারা নিজেদের কাছে রাখুন, যত্ন নিন। এমনি তার কোনো শারীরিক কোনো সমস্যা নেই। কিন্তু ভাইয়া যেটা ঘটনা ঘটলো
সেটা উনি রাতে ছাদের উপরে গিয়েও ওই লোকটাকে ছাদের মধ্যে খুঁজতে থাকে এবং কথা বলে, এলোমেলো অনেক কথা বলে। তার ফ্যামিলির তরফ থেকে এরকম তার অনেক আচরণ একটু ভিন্ন রকম। মনে হচ্ছে সুমন ভাই সত্যিকার ওই লোকটাকে দেখে এবং ওই লোকটার সাথে কথা বলতে থাকে এবং হাসতেও থাকে, আবার অনেক সময় বলতে থাকে ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, আমি আবার কালকে তোমার সাথে দেখা করব। এই কথাটাও তার ফ্যামিলি শোনে। আরেকদিন এরকম ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উনি রাস্তার মধ্যে তার বন্ধুরা যখন ভিডিও করতে বের হলো, তখন ওই সুমন ভাইকে দেখে একটি গাছের নিচে দাঁড়িয়ে অনেক কথা বলছে এমনিতেই। তো বন্ধুরা সবাই এটা নিয়ে একটু অবাক হলো যে এত কথা কার সাথে বলে, এমন ভাবে বলতেছে যে উনি কাউকে দেখছে, তার কাছে সামনে দাঁড়ানো, কিন্তু তার বন্ধুরা কেউ দেখে না। কথা শেষ করে সে কয়েকবার বলেছে ঠিক আছে বন্ধু তুমি চলে যাও, তোমার সাথে আবার আমি কালকে দেখা করব, এই সময় তুমি এখানে এসো। এটা বন্ধুরা শুনে তার বাসায়ও বলল। তো অবশেষে একটা হুজুরকে দেখানো হয়েছিল, সেই হুজুর বলেছিল তাকে একটি জিনে ধরেছে এবং সেই জিনি তার সাথে দেখা সাক্ষাৎ করে এবং এইরকম আর কি তার অবস্থান জিনের কারণে। তো হুজুর কিছু ব্যবস্থা দিয়েছিল, তবুও বারবার একই ঘটনা। রাত্রে বিছানায় উঠে সে কথা বলে, ওয়াশরুমে গেলে কথা বলে, খাবারের টেবিলে কথা বলে, সে সারাটাক্ষণ ওই একই কথা বলতে থাকে। কথা শেষ করে সে আবারও বলে ঠিক আছে বন্ধু তোমার সাথে আবার এই সময়তে দেখা হবে, তুমি এসো আমার কাছে। এরকম প্রায় এরকম চলতে থাকে। তো বিশেষ করে হুজুরকে আবারও বলা হয়েছিল, তো হুজুর বলছে ঠিক আছে এটা ঠিক হয়ে যাবে, টেনশন নিন না, যেভাবে যে ব্যবস্থাগুলো দিলাম এইভাবেই চলতে থাকুক। কিন্তু তার পরিত্রাণ হয়নি। পরবর্তীতে আমরা যখন যাই, গিয়ে তখন তাকে দেখি, দেখার সাথে কথা বলি এবং রাত্রিবেলাতে আমরা ওইখানেই থেকে যাই। ওইখানে সুমন ভাইয়ের বাসায় থাকলাম। রাত্রিবেলা যখন সুমন ভাই সেই ছাদের উপরে উঠলো, তো আমরাও সাথে সাথে গেলাম। তখন সুমন ভাই আমাদের উপরে খুব একটু রাগান্বিত হলো যে আপনি আমাদের কাছে বা আমার পেছনে পেছনে কেন আসলেন। বললাম আমরাও একটু আপনার সাথে রাতে ছাদ উপরে উঠবো এবং আমরা ঘুরবো, তারপরে চলে যাব। তো ওই মুহূর্তে সে হঠাৎ করে পিছনে ঘুরে বললো বন্ধু এখন কথা বলবো না, কিছু দুষ্ট লোক আমাদের পিছু নিয়েছে, তুমি পরে দেখা করো। আমরা তখনই বুঝতে পারলাম যে ওই যে ফুচকা যে খেয়েছিল, যার প্লেট থেকে ফুচকা নিয়েছিল সেটা জিন ছিল এবং ওই জিনটা যে বলেছিল আমি এটা দাবি রেখেছি তোমার সাথে আমি বন্ধু করব, তোমার সাথে আমার দেখা হবে। আমরা এটা যখন জানতে পারছি তখন এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি, তাহলে এই ফুচকা খাওয়া যার প্লেট থেকে সুমন ভাই খেয়েছিল সেটা জিন ছিল। সেই রাত্রি আমরা একটি ব্যবস্থা গ্রহণ করি, সেটা হচ্ছে তাকে ঘরে আমরা একা রাখি এবং এই ঘরটাতে আমরা যেটা নিজস্ব আমরা কাজ করে থাকি, আগরবাতি জ্বালিয়ে আমরা সেই জিনটাকে হাজির করাই এবং তার কাছ থেকে শুনতে পারি যে সুমন ভাই তার প্লেট থেকে যে ফুচকা খেয়েছিল সেই জন্য না, সুমন ভাইয়ের সাথে এটা অনেক আগেরই এই জিনটা ছিল। ক্লাস 4 বা 5 থাকাকালীন থেকেই তাকে গ্রামে বাড়ি থেকেই ধরেছিল, কিন্তু সে ওইটাই সব সময় থেকে যেত, অনেক সময় দূরে থাকতো, আসতে পারতো না। সেই দিন তার ভাগ্য, সুমন ভাইয়ের ভাগ্যক্রমে সেই ফুচকার দোকানের জিনের সাথে সাক্ষাৎ, জিন সেই দিন থেকে তার খুব ঘনিষ্ঠ এবং কাছে আসা শুরু করে দিয়েছিল। তো মূলত এখন মোটামুটি ভালোর দিকেই আছে, তবে এইটি হচ্ছে রিস্ক। আমরা বলে আসছি সুমন ভাই ফ্যামিলিকে যে এমন কোনো ভিডিও বা এমন কোনো কিছু কাজ না করবার জন্য। সুমন ভাই বেশ এখন ভালো আছে, কিন্তু তার ভেতরে যেটা অস্থিরতা, তাকে এখন আসে না, কথা কিছুদিন বলে না, তার খারাপ লাগে, খাওয়া বন্ধ করে দিয়েছে, কিছু মানসিকতা কি তার খারাপের দিকে গেছে। পরবর্তীতে সুমন ভাই আমার সাথে একা দেখা করে একটি কথা বলেছিল যে ভাইজান আমি একটা অনুরোধ করব, আমার ওই বন্ধুকে আপনি তাড়িয়ে দিয়েন না, ওকে না দেখলে বা ওর সাথে কথা না বললে আমার খুব খারাপ লাগে, ওকে আমি খুব সবসময় কাছে পেতে চাই, মিস করতে চাই না। তো আমরা প্রশ্ন করেছিলাম তাহলে আপনি কি জিন রাখবেন?
তখন সুমন ভাই বলছিল আমার জন্য ভালো হয়, আমাকে বাঁচান। কিন্তু ফ্যামিলির তরফ থেকে সবাই নিষেধ করেছে যে ভাইজান এটা কিন্তু সম্ভব না, ওকে বাঁচতে হবে, ওকে থাকতে হবে, সবকিছু আমাদের দেখশুন করতে হবে, ও ছেলে মানুষ, ওর অনেক সমস্যা হতে পারে। এখন এটাই আমরা দোটানায় আছি, জানি না ভাইজান সামনে আমরা কি করব, বা সুমন ভাইয়ের কথাই রাখবো না তার ফ্যামিলির কথাই রাখবো জানি না। এবং সেই জিনটা কিন্তু তার কাছে আবারও আসবে, সময় সুযোগ বুঝে তার সাথে কিন্তু সে আবারও দেখা করবে। কেননা এই জিনটা সুমন ভাইয়ের অনেক পুরাতন বন্ধুর মতনই ছিল, তাকে ধরেছিল ক্লাস 4-5 থাকাকালীনই। এখন খুব সুমন ভাইয়ের অবস্থা একটু খারাপের দিকে মন মানসিকতা, কিন্তু তার ফ্যামিলির তরফ থেকে বলল যে সুমনকে হয়তো কাছে পায় না, কিন্তু তার ঘরের মধ্যে এলোমেলো ভাবে দরজা জিনিসপত্র কিছু ভাঙচুর হয়ে যায়। রাত্রিবেলায় তাদের ফ্যামিলিও কিছু কিছু মানুষ একটি কালো ছায়া দেখে এবং তারাও ভয় পায়। এখন আমরা কয়েকদিন পরে আবার যাব, রমজান তো চলে আসলো ভাইজান, হয়তো বৃহস্পতিবার শুক্রবার দিন আগামী ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আমরা ওইখানে গিয়ে পুরো বাড়িটাই ঠিকঠাক করে দেব। ভাইজান আমার এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। চলে এলাম প্রিয় লিসেনার্স আমাদের এবারে শনির রাতের 20তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশরাফুল ইসলাম। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করেননি। এই কারণে প্রকাশ করেননি কারণ ওনার গ্রামে অনেক মানুষ আফনান দহর ওয়ার্ল্ড শোনে। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2010 কি 11 এরকম হবে। উনি তখন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। প্রতি মাসে একবার বাড়িতে আসতেন, বৃহস্পতিবার সকালবেলা আসতেন, আবার শনিবার সকালে গিয়ে মাদ্রাসায় উপস্থিত হতেন। তো এমনই এক ছুটিতে উনি বাড়িতে আসেন। উনি যখন আসেন তখন অবশ্য ধান কাটা হয়ে গেছে। ধানের যে মাঠ, পুরো মাঠ একদম ফাঁকা। তো ওখানে ওনার বয়সী ছেলেরা ক্রিকেট খেলার পিচ তৈরি করে ক্রিকেট খেলে। মাঠের যেখানে এবড়ো থেবড়ো আছে কোদাল দিয়ে সেই জায়গাটা সমান করেছেন তারা। তো এভাবে ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন ওখানকার ছেলেপেলেরা। তো ওই গ্রামে একজন মুরব্বী রয়েছে, উনি কোনো খেলা পছন্দ করেন না। বাচ্চারা যদি ক্রিকেট খেলে, ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে বা অন্য কোনো খেলার কোনো কোর্ট কাটে, তার কাজ হচ্ছে কোদাল দিয়ে সেই কোর্টটা নষ্ট করে দেয়া। ওনার কাছে যদি বল যায়, সেই বলটা কাঁচি দিয়ে, কোদাল দিয়ে বা কুড়াল দিয়ে কুপিয়ে সেটাকে নষ্ট করে ফেলা। ক্রিকেট খেলার কোনো বল যদি তার হাতে পড়ে, সেটাকে কেটে 2 ভাগ করে ফেলা। অর্থাৎ ওনার কাছে যদি কোনো বল যায় ওটার আর নিস্তার নেই। আর খেলার কোনো কোর্ট যদি উনি দেখেন, ওটাও নষ্ট করে ফেলবেন। কেন জানি এই খেলার প্রতি তার একদম বিতৃষ্ণা। ছেলে পেলে কেন খেলবে, খেলছে ছেলেপেলেরা, মনে হচ্ছে যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই জন্য ছেলেপুলেরা তাকে পছন্দ করতো না মোটেও। এটা উনি বুঝতে পারতেন, তারপরও ওনার এই যে খেলা দেখলেই অ্যালার্জি, খেলা নষ্ট করতে হবে, খেলাটা পণ্ড করতে হবে, ছেলেপেলেদেরকে ধাওয়া করতেন, ছেলেপেলেও দৌড়াতো। কি করা, মুরব্বী মানুষ, তাকে তো কিছু বলা যায় না, এলাকার সম্মানী ব্যক্তি। তো এটা ওনার বদ স্বভাব ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি সহ ওনার আরো 2 বন্ধু, ওনারাও যখন খেলছিলেন তখন ওই মুরব্বী আসেন, এসে ওই বলটাকে, ক্রিকেট খেলার বলটাকে ধরে ফেলেন আর বলটাকে নষ্ট করে ফেলেন। এতে করে এই আশরাফুল ইসলাম ভাই প্রচন্ড ক্ষিপ্ত হন, কারণ উনি এই ধরনের কাজ করে যাচ্ছে, আসলে কেউই তাকে কিছু বলছে না, এলাকার লোকজনও তাকে কিছু বলে না। যার কারণে উনি আশকারা পেতে পেতে এই বয়সে এসে এই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এটা তো আর চলতে দেয়া যায় না, সবাই তো সেটা মেনে নেবে না। আশরাফুল ইসলাম ভাই তার 2 বন্ধুর সাথে পরামর্শ করলেন কিভাবে এই মুরব্বীকে একটা শাস্তি দেয়া যায়। আর মুরব্বী মানুষ, তাকে তো
গুরুতর কোনো আঘাত করা যাবে না, যাতে করে উনি আহত হয়ে যান, তাতে করে এলাকায় আবার বিচার সালিশ বসবে, অনেক সমস্যা হবে। আবার উনি মাদ্রাসায় পড়েন, তখন সবাই এটা নিয়ে আরো অনেক কথা বলবে। কি করা যায়? ওনারা তিনজন মিলে পরামর্শ করলেন যে এই মুরব্বীকে ভয় দেখাবেন। ওই মুরব্বী বেশ একটা ভালো অভ্যাস করেছিলেন বলতে, উনি প্রতিদিন বিকালের দিকে ওই বাজারের দিকে যেতেন, মাগরিবের আজানের সময় বা মাগরিবের আজান হয়ে গেছে এমন সময় উনি আবার একটা পথ ধরে ফিরতেন। এটা ওনার নিত্য নৈমিত্তিক রুটিন ছিল। তো এই যে আশরাফুল ইসলাম ভাই, উনি চিন্তা করেছেন যে ওনার এক চাচা আছে, তো সেই চাচার একটা বড় জুব্বা আছে, এই জুব্বাটা উনি নেবেন। তো জুব্বাটা উনি ম্যানেজ করেছেন। এরপর করেছেন কি, ওই এলাকায় অনেক বড় একটা তেঁতুল গাছ আছে, আর ওই তেঁতুল গাছের পাশেই রয়েছে একটা পুকুর। ওই পুকুরটা কিন্তু চারকোনা পুকুর না, এই পুকুরটা একদম গোলাকার, মানে বৃত্তাকার একটা পুকুর। আর ওইটার পাশেই হচ্ছে ওই খেলার মাঠ। খেলার মাঠ না, মানে ধানি জমি, ওটাকে সমান করে বছরের কখনো কখনো খেলার মাঠের মতো তৈরি করা হয়। ওনারা এটা তৈরি করেন, আবার ফসলের সময় তো ফসল বুনে ফেলা হয়। তো এভাবে আর কি ওই মাঠটা ছিল। ওই যে তেঁতুল গাছ রয়েছে পুকুরের পাশে, তো ওইটার পাশ দিয়ে তো ওই মুরব্বী হেঁটে আসবেন। তো আশরাফুল ইসলাম ভাই কি করেছেন, ওই তেঁতুল গাছের উপরে উঠেছেন, উঠে ওত পেতে আছেন। আর ওনার যেই দুই বন্ধু, তারা রাস্তার শুরুতে একজন ছিল আর মিডিলে একজন ছিল, শেষ দিকে হচ্ছে এই তেঁতুল গাছ, যার একটা ডালের উপরে আশরাফুল ইসলাম ভাই বসে আছেন। ওই সময় ওনারা বাটনওয়ালা নোকিয়া ফোন ইউজ করতেন। যখন ওই রাস্তার শুরুতে এসেছেন, তখন শুরুতে থাকা ওই বন্ধু রাস্তার মিডিলে থাকা বন্ধুকে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে। তো মিডিলে থাকা বন্ধু সে আবার আশরাফুল ইসলাম ভাইকে জানিয়ে দেয় যে সে কোন পর্যন্ত এসেছে। এইভাবে কমিউনিকেশন চলছে। যখন কাছাকাছি চলে এসেছে, তখন এই আশরাফুল ইসলাম ভাই একটা কাজ করে বসেন। সেটা হচ্ছে, উনি একদম টার্গেট করে এই মুরব্বীর গায়ের উপরে জল বিয়োগ করা শুরু করেছেন। আশরাফুল ইসলাম ভাই কিন্তু ছোটবেলায় বেশ কৃষ্ণ বর্ণের ছিলেন, এখন নাকি মোটামুটি গায়ের রং একটু ফর্সা হয়েছে। অন্ধকারে কিন্তু ওনাকে খুব একটা দেখা যেত না। আর তখন তো সন্ধ্যা নেমে এসেছে। ওই মুরব্বী যখন ওই তেঁতুল গাছের উপরের দিকে তাকিয়েছেন, উনি এমন ভয় পেয়েছেন, ওরে বাবারে মারে এ কি দেখলাম রে, এই বলে দিয়েছেন এক দৌড় উনি বাড়িতে চলে গেছেন। তো বাড়িতে যাওয়ার পর সে তো অসুস্থ হয়ে পড়ছে এই ভয়ে, যে হায় হায় কি দেখলাম। পরবর্তীতে অবশ্য জানতে পেরেছিলেন তিনি যে এই কাজটা কে করেছে, আশরাফুল ইসলাম ভাই করেছে। কিন্তু আসলেই কি উনি আশরাফুল ইসলাম ভাইয়ের ওই জুব্বা পরা ওই অবস্থায়, মানে আলখেল্লা পরা অবস্থায় দেখে ভয়ঙ্কর কিছু মনে করেছিলেন, না অন্য কিছু দেখেছিলেন? আসেন এবার আমরা সেই রহস্যের সমাধানের দিকে যাব। তো এরপরে আশরাফুল ইসলাম ভাই উনি মাদ্রাসায় চলে গেছেন। মাদ্রাসায় চলে যাওয়ার পর ওনাদের যেই মাদ্রাসাটা ছিল, বিল্ডিং করা মাদ্রাসা ছিল, উনি মাঝে মাঝে কি করতেন, ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। উনি যখন ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, ওই সময়টা মানে এই ঘটনার যখন হয় তখন ছিল শীতকাল। এখন শীতকালে ছাদে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, তখন তো প্রচন্ড শীত। এই জন্য লেপ নিয়ে যেতেন, লেপ নিয়ে মাথার উপর টেনে দিয়ে তখন কোরআন তেলাওয়াত করতেন। তো একদিন হয়েছে কি, উনি কোরআন তেলাওয়াত করছেন, মানে এই ঘটনার পরে মসজিদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত মাদ্রাসার ছাদে গিয়েছেন, কোরআন তেলাওয়াত করছেন। হঠাৎ করে ওনার কাছে মনে হলো সামনে দিয়ে কি যেন সরে গেল। তো ওনাদের এই ছাদটা কিন্তু প্রায় 50 ফুট লম্বা।
এইটার এক পাশ থেকে আর এক পাশে যেতে গেলে, যদি এক মাথা থেকে আর এক মাথা আড়াআড়ি না সোজা যেতে হয়, তাহলে কিন্তু একটু সময় তো লাগবেই, 50 ফুট লম্বা যেহেতু। ওনার কাছে মনে হলো 5 সেকেন্ডের মধ্যে ওই জিনিসটা এক পাশ থেকে আর এক পাশে চলে গেল। উনি চিন্তা করলেন যে যেহেতু কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন শরীফের দিকে তাকিয়েছিলেন, হয়তোবা কোনো কারণে চোখে কিছুটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো ওই রাত্রে উনি আর তেমন কিছু দেখেন নাই। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে গেছেন, তখনও মনে হলো এরকমই ছায়া কিছু একটা এ পাশ থেকে ও পাশ চলে গেল। এবারও চিন্তা করলেন এটা হয়তোবা দৃষ্টিভ্রম হবে। পরের রাত্রে আবার যখন কোরআন তেলাওয়াত করতে বসেছেন, শীতের রাত তো, ওই সময় স্টুডেন্টরা আসলে ওইভাবে আসে না। গরমকালে অবশ্য রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে অনেকেই বসে, যাদের পড়া হয়নি সকালে পড়া দিতে হবে, তো এরকম ক্ষেত্রগুলোতে কোরআন তেলাওয়াত করতে বসে অনেকেই। তো তৃতীয় রাত্রে উনি যখন বসেছেন কোরআন তেলাওয়াত করতে, তখন উনি তেলাওয়াত করছেন। তো উনি যেই আয়াতটা তেলাওয়াত করেন, ঠিক সেম আয়াতটা, মানে উনি ওই তেলাওয়াতটা করার পর ওই সেম আয়াতটা আবার পেছন থেকে আরেকজন পড়ছে। ধরুন যে উনি সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পেছন থেকে আবার বলে উঠছে সেম আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি বলছেন আর রহমানির রহিম, পেছন থেকে আবার বলছে আর রহমানির রহিম। কিন্তু ওই কণ্ঠটা ছিল একটি নারী কণ্ঠ, সুরেলা নারী কণ্ঠ। তো উনি সাহস করে পেছন দিকে তাকান, উনি দেখতে পান বোরখা পরা একটা নারী, তার মুখ ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। উনি তো দেখে ভয় পেয়ে গেছেন, তবে এতটা ভয় পান নাই যে চিৎকার চেঁচামেচি করে অজ্ঞান হয়ে যাবেন বা নিচে দৌড়ে যাবেন। সাহসী ছিলেন, তবে কিছুটা তো ভয় পাবেনই, কারণ হঠাৎ করে মাদ্রাসার ছাদের উপরে এত রাতের বেলা একটা নারী। উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। তখন ওই মেয়েটা তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে, আমি আসছি তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি। তুমি কয়েকদিন আগে একটি ঘটনা ঘটিয়েছিলে, মনে আছে? তখন ওই মেয়েটা বলতে থাকে যে ঘটনাটা কি। ওই মেয়েটা বলতে থাকে যে এই যে আশরাফুল ইসলাম ভাই ওই মুরব্বীকে ভয় দেখানোর জন্য যখন তেঁতুল গাছে উঠেছিলেন, ওই তেঁতুল গাছে ওই সময় আরো অনেক জিন ছিল, অধিকাংশই ভালো ছিল, আবার দুষ্টু জিনও ছিল। তো ওই সময় উনি তেঁতুল গাছে উঠেছেন, এটা জিনেরা পছন্দ করে নাই। ওই সময় ওই জিনেরা চিন্তা করছে কে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ওই সময় নাকি এই পরীটা ওখানে আসে, আসার পর জিজ্ঞেস করে যে এই ছেলেটা এখানে কেন এই সময়? তখন ওই জিনেরা বলে যে এই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই মুরব্বী ছেলে পেলেদের খেলা নষ্ট করে, তাকে ভয় দেখানোর জন্য এখানে আসছে। তখন ওই পরী বলে যে তোমরা ওকে কেউ কিছু করো না, ক্ষতি করো না, আমি দেখছি বিষয়টা। এই কারণেই মূলত আশরাফুল ইসলাম ভাইকে ওই সময়ে ওই জিনেরা কোনো ক্ষতি করেনি। কিন্তু আশরাফুল ইসলাম ভাই ওই যে জুব্বা পরে, মানে আলখেল্লা পরে ওই মুরব্বীকে যে ভয় দেখিয়েছেন, ওই মুরব্বী মূলত আশরাফুল ইসলাম ভাইকে দেখে নাই। ওই মুরব্বী দেখেছিলেন ভয়ঙ্কর একটা বিশাল বড় পাখি তার দিকে তেড়ে আসছে। উনি যে জল বিয়োগ করেছেন ওটা তার গায়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ওই দিকে তার ভ্রুক্ষেপ ছিল না। সে দেখেছে ভয়ঙ্কর একটা পাখি তার দিকে তেড়ে আসছে মারার জন্য। আর ওইটা দেখেই উনি বলছেন ওরে বাবারে কি দেখলাম রে, পরিমরি করে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। তো পরে যখন এটা জানাজানি হয়েছে যে ওনার অবস্থা খুব খারাপ, খুব ভয় পাইছে, তখন তাকে বলা হয়েছে যে এরা ভয় টয় দেখাইছে, কিন্তু উনি এটা বিশ্বাস করে না, আমি তো ওকে দেখি নাই, আমি ভয়ঙ্কর একটা পাখি দেখছি, ওকে তো আমি দেখি নাই। উনি বিশ্বাস করতে চান না যে এই আশরাফুল ইসলাম ভাইরা এই ঘটনা ঘটিয়েছে।
তো যাই হোক, ওই পরী বলে এই ঘটনা, আর বলে যে আমি মাঝে মাঝে আসবো কোরআন তেলাওয়াত শুনতে, তুমি কি আমাকে কোরআন তেলাওয়াত শিখাবা। এরপর অবশ্য স্বপ্নের মধ্যেও এসে কোরআন তেলাওয়াত শিখতে চেয়েছে। তো উনি আসলে এই বিষয়ে কি বলবেন, কারণ যদি উনি বলেন যে ঠিক আছে শেখাবো, পরবর্তীতে এই পরীর দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যেমনটা আমরা কিন্তু এই যে আমাদের এবারের শনি রাতের 20তম এপিসোডের প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, ওই ঘটনাটিতে এই রাজশাহীতে জোড়াপুকুরের ওইখানে যে ঘটনাটা ঘটলো, ওই মামা 25 বছর ধরে দেখেন ওনার কি অবস্থা। তো পরী বা জিন যদি সাথে থাকে এই সমস্ত উদ্দেশ্যে, ভালো লাগার উদ্দেশ্যে, তাহলে তো একটা বড় ধরনের সমস্যা হতে পারে। তো উনি এই বিষয়ে আসলে কোনো মতামত দিতে পারছিলেন না। উনি বলছেন যে আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করে জানাবো। এরপর উনি ওনার ওস্তাদের সাথে পরামর্শ করেন। তখন ওনার ওস্তাদ কিছু খোঁজ খবর নেন। ওনার ওস্তাদ বলেন যে ঠিক আছে, তুমি রাজি হয়ে যাও, তুমি কোরআন তেলাওয়াত করবা, সে শুনবে। তো এরপরে উনি রাজি হন। তারপরে নাকি বিভিন্ন সময় এসেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। তবে এইখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই আশরাফুল ইসলাম ভাই উনি কিন্তু বিয়ে করেছেন, ওনার সন্তানাদি হয়েছে। ওনার বিয়ের সময়ও নাকি এই পরী উপহার নিয়ে এসেছে। তারপর ওনার যে সন্তান, ওনার সন্তানের বিভিন্ন অসুখ বিসুখে ট্রিটমেন্ট করেছে। দেখা যাচ্ছে যে এই পরীর উপস্থিতি থাকলে জীবনের যেই স্বাভাবিক গতি, এটা যেমন বাধাগ্রস্ত হয়, ওনার বেলায় সেটা মোটেও হয়নি। উনি অত্যন্ত স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, এখনো উনি এভাবেই জীবনযাপন করছেন। যেহেতু ওনার বিস্তারিত পরিচয় উনি দিতে অনিচ্ছুক ছিলেন, যার কারণে ওনার গ্রামের নামটা কিন্তু আমরা বলি নাই। এটাই ছিল উদ্দেশ্য, যে ওনার আশেপাশের লোকজন খুব একটা যেন ওনার বিষয়ে জানতে না পারেন। তো এটাই ছিল ঘটনা। আমাদের এবারের এপিসোডের প্রথম ঘটনার সাথে এই পরের ঘটনার আকাশ পাতাল পার্থক্য। তবে পরের যে ঘটনা, অর্থাৎ শেষ ঘটনা, এটা কিন্তু খুব রেয়ার হয়। মানে এই ধরনের পরী কারো সাথে মানে থাকে বা আসে মাঝে মাঝে, কিন্তু সেই ব্যক্তি স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, এটা কম হয়। দেখুন রাজশাহীতে কি হয়ে গেল। একজন গোসল করতে গিয়েছে, পানির নিচে থাকা তারা পছন্দ করেছে, তাদের মধ্যে থেকে একজন। এরপর তো যেটা হলো আপনারা জেনেছেন। তো আসলে কখন যে কার জীবনের বড় ধরনের পরিবর্তন চলে আসবে আমরা কেউ জানতে পারি না। অধিকাংশ ক্ষেত্রেই এই ধরনের ক্ষেত্রগুলোতে আর কি